সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের নতুন একটা পেপার নিয়ে আলোচনা করব, এবিটিএ টেস্ট পেপারের। এবং এটা হলো তোদের 101 পেজে যে পেপারটা রয়েছে ওই পেপারটা নিয়ে আমি আলোচনা করব। এবং এই ভিডিওতে 1.1 থেকে 3.9 অবধি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করে দেবো এবং বুঝিয়ে দেবো। যাই হোক, ভিডিও মোটামুটি 1.5 ঘন্টার মতো লম্বা হবে। আমি শুরু করছি তাহলে, আর বেশি কথা না বলে। দেখ, প্রথমে 101 পেজ বের কর এবিটিএ টেস্ট পেপারের। 101 পেজের 1.1 যে দাগটা রয়েছে এই দাগটা দেখ কি বলছে। বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন দেখতে পাওয়া যায়? আমরা কি জানি বায়ুমণ্ডলে 5খানা স্তর রয়েছে, তাই তো? কটা স্তর রয়েছে? 5খানা স্তর রয়েছে। ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং সবার লাস্টে যে স্ফিয়ারটা রয়েছে বা স্তরটা রয়েছে সেটাকে বলা হয় এক্সোস্ফিয়ার। এইবার এই ট্রোপোস্ফিয়ার যে স্তরটা রয়েছে সেটা একদম পৃথিবী লাগোয়া যে স্তরটা সেটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। এটা সবাই জানিস, পৃথিবীর একদম লাগোয়া যে স্তরটা, তার উপরে যে স্তরটা রয়েছে স্ট্রাটোস্ফিয়ার, এবং স্ট্রাটোস্ফিয়ারের মাঝেই ওজোন স্ফিয়ার রয়েছে। এবং আমাদের প্রশ্ন হলো কোন স্তরে কি হয়? মহাকাশ স্টেশন থাকে এবং কৃত্রিম উপগ্রহ দেখতে পাওয়া যায়। তাহলে কোন স্ফিয়ার? সবার লাস্টে যে স্তরটা রয়েছে, যেখানটাতে বায়ুর ঘনত্ব অনেক কম, যেখান থেকে আকাশকে কেমন দেখতে পাওয়া যায়? কালো দেখতে পাওয়া যায়। সেটা কোন স্তর? এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে কি দেখতে পাওয়া যায়? মহাকাশ স্টেশন। সব থেকে বাইরের স্তর যেটা, সেটাতে কি দেখতে পাওয়া যায়? সেটাতে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ স্টেশন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি আছে? এবারে দেখ, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে কোনটা? তাহলে আমি একটু আগেই বললাম আমাদের এই স্ট্রাটোস্ফিয়ারে, দেখ আমি একটুখানি ডেপথে আলোচনা করব, তাহলে তোদের কনসেপ্টটাও ক্লিয়ার হবে, প্রশ্নটাও জানা হয়ে যাবে। দেখ, এবার স্ট্রাটোস্ফিয়ারে কি আছে? স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে একটা স্তর রয়েছে, এটা মনে কর ট্রোপোস্ফিয়ার, এটা হলো স্ট্রাটোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ারের মাঝে একটা স্তর রয়েছে যেটাকে বলা হয় ওজোন স্ফিয়ার। এটাকে কি বলা হয়? ওজোন স্ফিয়ার। সূর্যের যে আলোক রশ্মি আসে, এই সূর্যের আলোক রশ্মির মধ্যে অনেক ক্ষতিকর আলোক রশ্মি আছে, যেরকম ইউভি বি আলোক রশ্মি, সেইগুলো আমাদের কি করে? ত্বকে সমস্যার সৃষ্টি করে, ক্যান্সার সৃষ্টি করে দিতে পারে। তাহলে ওই রশ্মিগুলোকে এই ওজোন স্ফিয়ার কি করে? ওজোন স্ফিয়ার শোষণ করে নেয়। কিন্তু যদি কোনো কারণে এই স্তরটা কি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমাদের ক্যান্সার হতে পারে। আচ্ছা, এই স্তরটা কি করে ক্ষতিগ্রস্ত হতে পারে? আমরা পৃথিবীতে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যেরকম ধর ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি ব্যবহার করি। সেই সিএফসি কি করে? এই স্তরকে ক্ষতিগ্রস্ত করে দেয়। কি করে ক্ষতিগ্রস্ত করে দেয়? এই সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন অনুঘটক রূপে কাজ করে। অনুঘটক রূপে কাজ করে মানে কি? এই ওজোন স্তরে কি আছে? ওজোন গ্যাস রয়েছে প্রচুর পরিমাণে, ওজোন গ্যাসের সংকেত হলো O3। এই সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বনের মধ্যে কি আছে? ক্লোরিন রয়েছে। ক্লোরোফ্লুরোকার্বন, ওর মধ্যে কি রয়েছে? ক্লোরিন রয়েছে। এবং এই সিএফসি এর মধ্যে মনে কর সিএফসি সংকেত হলো CfCl2। এবার যখন সূর্যের আলোক রশ্মির UVA এবং UVB আলোক রশ্মিটা এরপর পড়ে, তখন কি হয়ে যায়? এই ক্লোরোফ্লুরোকার্বনের থেকে ক্লোরিন আলাদা হয়ে যায়। ঠিক আছে, ক্লোরিন কি হয়ে যায়? আলাদা হয়ে যায়, মুক্ত ক্লোরিন তৈরি। এই মুক্ত ক্লোরিন কার সঙ্গে যুক্ত হয়? এই মুক্ত ক্লোরিন ওজোনের সঙ্গে যুক্ত হতে পারে। এই মুক্ত ক্লোরিন কি করে? ওজোনের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে কি উৎপন্ন করে? অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। দেখ, এর সঙ্গে যুক্ত হয়ে কি করে? ClO+ অক্সিজেন গ্যাস উৎপন্ন করেছে।
এখানটাতে 3 হবে। কিসের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরোফ্লুরো কার্বন কার সঙ্গে কার্বন ক্লোরিনটা কার সঙ্গে যুক্ত হয় এর সঙ্গে যুক্ত হয়, ওজনের সঙ্গে যুক্ত হয় অক্সিজেন উৎপন্ন করে আর আরেকটা ক্লোরিনের যৌগ উৎপন্ন করে। তাহলে দেখ এই যে এখানটাতে যে ওজনটা ছিল সেই ওজনটা কি হয়ে গেছে, অক্সিজেনে কনভার্ট হয়ে গেছে। তার মানে ওজন আর নেই ওইখানটাতে, যেখানটাতে ওজন ছিল। আর ওজন যদি না থাকে তাহলে ওজন স্তর কি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাছাড়াও তারপরে কি হয়, এই যে যৌগটা উৎপন্ন হয়েছে এই যৌগটা আবার আরেকটা ওজনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, আবার মুক্ত ক্লোরিন উৎপন্ন করে এবং 2 অণু অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে এই যে মুক্ত ক্লোরিন রয়েছে, মুক্ত ক্লোরিন আবার ফার্দার এই ফার্স্ট স্টেপের বিক্রিয়াটা করতে থাকবে এবং এই বিক্রিয়া কি হতে থাকবে, চেইনের মতো চলতেই থাকবে, একটার পর একটা মিলিয়ন টাইম চলতে থাকবে, বিলিয়ন টাইম চলতে। আর এত বিলিয়ন টাইমস যখন এই বিক্রিয়া চলতে থাকবে তখন কি হবে, এই স্তরটা ওজোন স্তরটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর এখানে ফাঁকা হয়ে যাবে। এই ফাঁকা দিয়ে UVA UVB রশ্মি পৃথিবীর মধ্যে ঢুকে যাবে। তাহলে অনুঘটক রূপে কে কাজ করে, ক্লোরোফ্লুরো কার্বন। এবার তোদের মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে দাদা এইখানটাতে কেন নাইট্রোজেনের যে অক্সাইডগুলো রয়েছে সেইগুলোও তো ক্লোরিনের সঙ্গে কি করে, ওজনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, বিক্রিয়া করে ওজনকে কি করে দেয়, আলাদা করে দেয়, তাই তো। ওজোন গ্যাসকে ভেঙে দেয়, দিয়ে অক্সিজেনে পরিণত করে দেয়। তাহলে এই প্রশ্নে অর্থাৎ এই 1.2-তে কেন ক্লোরোফ্লুরো কার্বন হবে, কেন এই নাইট্রোজেনের অক্সাইডগুলো হবে না? তাহলে কেন হবে না, কারণ এইখানটাতে এটা অ্যাকচুয়ালি কি করছে, এই ক্লোরিনটা অনুঘটক রূপে কাজ করছে, এই অক্সিজেনের এই ওজনের ভাঙার গতিকে ত্বরান্বিত করছে। আর এরা কি করছে, এই নাইট্রোজেনের যে অক্সাইডগুলো রয়েছে, নাইট্রোজেনের অক্সাইডগুলো অ্যাকচুয়ালি ওজনের সঙ্গে কি হয়, ওজনের সঙ্গে বিক্রিয়া করে, ঠিক আছে, ওজনের সঙ্গে বিক্রিয়া করে নতুন যৌগ উৎপন্ন করে। আর এ কি করে, এ অক্সিজেনকে ভাঙার গতিকে ত্বরান্বিত করে। আর যারা কোনো বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে তাদেরকে কি বলা হয়, তাদেরকে অনুঘটক বলা হয়। যার কারণে 1.2 এর উত্তর কি হবে, ক্লোরোফ্লুরো কার্বন। খুব ভেবে লিখতে হবে কিন্তু, তার জন্য প্রথমে কিন্তু নাইট্রোজেনের অক্সাইডগুলো 3খানা দেওয়া রয়েছে, তাহলে ওটা হবে না। আচ্ছা, এইবার দেখ 1.3-তে কি বলছে, 4 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাস প্রয়োজন। তাহলে আমরা কি জানি, অ্যামোনিয়ার বিক্রিয়াতে নাইট্রোজেনের সঙ্গে কি উৎপন্ন, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে, এখানটাতে অনুঘটক দেওয়া হয়, অনুঘটক দিলে এই বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই বিক্রিয়া যদি সমতা করি তাহলে এখানটাতে 2 দিতে হবে আর এখানটাতে 3 দিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। এটা তো আমরা বলতে পারি। তাহলে ওরা কি বলেছে, ওরা বলেছে 4 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত গ্রাম নাইট্রোজেনের প্রয়োজন। তাহলে 2 মোল, এইখানটাতে কত হয়েছে, 2 মোল রয়েছে, 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে 1 মোল নাইট্রোজেন প্রয়োজন, তাই তো। এখান থেকে তাই দেখতে পাচ্ছি এই সমীকরণ থেকে 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে 1 মোল নাইট্রোজেন প্রয়োজন। তাহলে লিখলাম 2 মোল অ্যামোনিয়া NH3 প্রস্তুত করতে 1 মোল নাইট্রোজেন লাগছে। আচ্ছা, তাহলে আমাদের কত, 4 মোল, কত মোল, 4 মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে কত হবে, 1/2 গুণ 4 = 2, 2 কেটে দিলে 2, তাহলে 2 মোল কত লাগবে, নাইট্রোজেন লাগবে। কত মোল, 2 মোল নাইট্রোজেন লাগবে। আচ্ছা, 2 মোল নাইট্রোজেনের ওজন কত, আমরা কি জানি, 1 মোল নাইট্রোজেনের ওজন কত, 1 মোল নাইট্রোজেনের ওজন কত হবে, নাইট্রোজেনের আণবিক ভরের সমান হবে। 1 মোল নাইট্রোজেনের আণবিক ভর কত, 14 × 2 = 28, তাই তো। একটা নাইট্রোজেন পরমাণুর ভর
একটা নাইট্রোজেন পরমাণুর ভর গুণ এখানটাতে দুটো নাইট্রোজেন আছে তাই 2 দিতে হবে, তাহলে 14 দুগুণে 28, তাহলে 28 গ্রাম। 1 মোল নাইট্রোজেনের ভর কত? 28 গ্রাম। তাহলে 2 মোল, আমরা কি দেখেছি এখানটাতে 2 মোল লাগবে, তাহলে 2 মোল নাইট্রোজেনের ভর কত হবে? 28 গুণ 2, তাহলে 1, তাহলে কি হবে? 2 মোল নাইট্রোজেনের ভর কত হবে? 28 গুণ 2 সমান সমান 56 গ্রাম। তাহলে যেখানটাতে 56 গ্রাম আছে সেটাই উত্তর হবে তোদের। তাহলে ডি তে আছে 56 গ্রাম, তাহলে ডি উত্তর হবে। আচ্ছা, এরপরে 1.4 দাগ দেখ। 1.4 কি বলছে? একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8 এসটিপিতে 22.4 লিটার, গ্যাসের ভর কত? তাহলে ভর আমরা কি আগের দিন জেনেছি? ভর, আণবিক ভর, আণবিক ভর সমান সমান কি জানি? আণবিক ভর সমান সমান বাষ্প ঘনত্ব গুণ 2, বাষ্প ঘনত্ব গুণ 2। তাহলে এই গ্যাসের আণবিক ভর কত আছে? আণবিক ভর কত দেওয়া রয়েছে? 8, আমরা বের করতে পারবি। তাহলে আণবিক ভর তাহলে কত হবে? বাষ্প ঘনত্ব হলো 8 গুণ 2 সমান সমান কত রয়েছে? আণবিক ভর হচ্ছে 16 গ্রাম। তাহলে এইখানটাতে যে গ্যাসটা রয়েছে তার আণবিক ভর 16 গ্রাম। আচ্ছা, এইখানটাতে একটা টুইস্ট আছে, সেটা হলো এরা বলেছে 11.22 লিটারে ভর কত হবে? 11.22 লিটারে ভর কত হবে? আমরা কি জানি? 22.4 লিটারে কি হয়? 1 মোল। 22.4 লিটার মানে 22.4 লিটারের ইকুইভ্যালেন্ট 1 মোল বা ওই গ্যাসের গ্রাম আণবিক ভরের সমান হবে। এটাই তো আমরা জানি। আমরা কি জানি? আমরা জানি, দেখ আমরা কি জানি? 22.4 লিটার ইকুইভ্যালেন্ট 1 মোল, 22.4 লিটার সমান সমান 1 মোল ইকুইভ্যালেন্ট গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর। আমরা এটাই তো জানি। তাহলে 11.2 লিটার ইকুইভ্যালেন্ট কি হবে? এইখানটাতে কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে, তাহলে এখানেও অর্ধেক হবে। তাহলে হাফ মোল আর হাফ মোল গ্রাম আণবিক, এইখানটাতে অর্ধেক হয়েছে, তাহলে গ্রাম আণবিক ভরও কি হবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে গ্রাম আণবিক ভরও কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। গ্রাম আণবিক ভর কত হবে? 1/2, 1/2 মানে অর্ধেক। কিন্তু আমরা এইখানটাতে গ্রাম আণবিক ভর কত বের করেছি? 16 বের করেছি। তাহলে কি হবে? এই হাফের সঙ্গে 16 গুণ করে দিলে কত হবে? 8। তাহলে 8 গ্রাম হবে উত্তর। বুঝতে পেরেছিস? তাহলে 8 গ্রাম আছে সি তে, তাহলে সি দাগ হবে উত্তর। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথমে তাহলে আমাদের এই প্রশ্নগুলো সলভ করার অ্যাপ্রোচ কি? অ্যাপ্রোচ হলো যখন কোনো জিনিস দেওয়া থাকবে তার যে সূত্র, সেই সূত্র সঙ্গে সঙ্গে মাথায় ক্লিক করতে হবে। যেমন ধর এইখানটাতে কি আছে? বাষ্প ঘনত্ব রয়েছে আর আণবিক ভর রয়েছে। তাহলে আমার মাথায় সঙ্গে সঙ্গে কি ক্লিক করেছে? বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ভরের কি সম্পর্ক রয়েছে। আমি কি দেখলাম? বাষ্প ঘনত্ব সমান সমান 2 আণবিক ভর সমান সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, এটা আমার মাথায় ক্লিক করলো। এবার ওখান থেকে আণবিক ভর সমান সমান 2 ইন্টু বাষ্প ঘনত্বের মান দেওয়া রয়েছে 8, তাহলে কত হচ্ছে? আণবিক ভরের মান পেলাম 16। এইটুকু ক্লিয়ার। এইবার বলেছে যে 11.2 লিটার গ্যাসের ভর কত হবে। এইবার যখনই লিটার চলে আসবে তখন আমাদের মাথায় আরেকটা জিনিস ক্লিক করবে, তাই তো? যখন 11.2 লিটার মানে কি? তার মানে ওরা কিসের বলে? এসটিপিতে বলছে। তাহলে এই কথাটা আমাদের মাথায় ক্লিক করবে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা জানি 22.4 লিটার ইকুইভ্যালেন্ট 1 মোল ইকুইভ্যালেন্ট গ্রাম আণবিক ভর। তাহলে 11.2 লিটার কত হবে? তাহলে 22.4 লিটারের অর্ধেকই তো হচ্ছে 11.2 লিটার। তাহলে এই পাশেরটা অর্ধেক হয়ে গেলে এটাও অর্ধেক হয়ে যাবে আর এটাও অর্ধেক হয়ে যাবে। তাহলে অর্ধেক মানে কি? হাফ দিয়ে কার গুণ করতে হবে? এই আণবিক ভর বের করেছি, আণবিক ভরে গুণ করলাম। গুণ করলে এটা খুব সুন্দর প্রশ্ন। এটা কিন্তু 2 মার্কসের প্রশ্নও দিতে পারে। দারুণ প্রশ্ন দিয়েছেন এই স্যার। আচ্ছা, এরপরে কি? এরপরে দেখ
এবার কি হয়েছে, গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা কত ধরা হয়? 1.5 দাগ দেখ, গ্যাসের উষ্ণতা, গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা কত ধরা হয়? দেখ, আমরা বাস্তব জগতে যে জিনিস ব্যবহার করি, আমরা সবসময় কিসে ব্যবহার করি? ডিগ্রি সেলসিয়াসে ব্যবহার করি, এটা মনে রাখবি। কারণ কি? কারণ হলো কেলভিন স্কেলে ব্যবহার করা অসুবিধা রয়েছে একটা, সেটা হলো কেলভিন স্কেলে একদম 0 কেলভিন নিয়ে আসা তো সম্ভব না, তাই না? ওটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। 0 কেলভিন মানে -273 ডিগ্রি সেলসিয়াস, যেখানে যাওয়াই সম্ভব না। ঠিক আছে, মহাবিশ্বের কোথাও -273 ডিগ্রি সেলসিয়াস নেই টেম্পারেচার। তাহলে যেই জিনিস এতটাই অবাস্তব, সেই জিনিসকে আমরা কি করব না, যখন বাস্তব কাজ করব সেই জায়গাটাতে ইউজ করব না, তাই তো? তাহলে কি ইউজ করব আমরা? সেলসিয়াস ব্যবহার করব, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস হবে। ঠিক আছে, তাছাড়া এর সংজ্ঞাতেও রয়েছে কি, গ্যাসের আয়তন প্রসারণ বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানোর জন্যই গ্যাসের প্রতি একক আয়তনে কতটুকু আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে ওরা সংজ্ঞাতেই বলে দিয়েছে 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বাড়াতে যে পরিমাণ কি হয়, বাড়ালে যে পরিমাণ উষ্ণতা বাড়ালে ওর আয়তনে যতটুকু, একক আয়তন যতটুকু বৃদ্ধি ঘটে, এটাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে, তাই তো? তাহলে এইখানটাতে আমরা কি হবে, ডিগ্রি সেলসিয়াসেই দিতে হবে। আচ্ছা, এবার 1.6 দেখ কি বলেছে, কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়? তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের একটা আলাদা সূত্র ব্যবহার করতে হবে, যেটাকে লেন্স মেকার সূত্র ফর্মুলা বলা হয়। এটা তোদের বইয়ে ওইভাবে ডিটেলসে নেই, এবং ওইভাবে করলে প্রশ্ন একটুখানি বড় লেংদি হয়ে যাবে, যার কারণে আমি তোদের এই প্রশ্নটা সূত্রের মাধ্যমে না, এমনি একটা বেসিক কি বলে বাস্তব এক্সাম্পল দিয়ে বোঝাই দিচ্ছি। ঠিক আছে, বলেছে একটা লেন্স, আমি যে কোনো লেন্স বলেছে ওরা, আমি একটা উত্তল লেন্স আঁকিয়ে নিলাম। এবার এই লেন্সটা কি করেছে, জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে। ঠিক আছে, লেন্সটা কি করেছে, জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে। আর আরেকবার কি আছে, লেন্সটা বায়ুর মধ্যে অবস্থান করছে। ঠিক আছে, একবার জলের মধ্যে আছে আর একবার বায়ুর মধ্যে, এই পাশে মনে কর বায়ুর মধ্যে রয়েছে আর এখানটাতে জলের মধ্যে রয়েছে। এবার আমরা কি জানি, প্রথমে বায়ুরটা কল্পনা কর, আমরা কি জানি, বায়ুর মধ্যে আলোর বেগ সব থেকে বেশি। এবার বায়ু মাধ্যমে যখন একগুচ্ছ আলোকরশ্মি যাবে আর সামনে যখন কি হবে, লেন্স থাকবে, তখন এই লেন্সটা কি দিয়ে তৈরি, কাঁচের তৈরি। তাহলে যখন বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে একগুচ্ছ আলোকরশ্মি গিয়ে লেন্সের উপর পড়বে, লেন্সের মধ্যে গিয়ে আলোকরশ্মির গতি তো কমে যাবে। তাহলে লেন্সকে স্পিড ব্রেকারের সঙ্গে আমরা তুলনা করতে পারি। মনে কর কি আছে, একটা রাস্তা দিয়ে প্রচন্ড গতিতে একটা কি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এবং গাড়ি গেলে যখন স্পিড ব্রেকারের সঙ্গে গাড়ি ধাক্কা খাবে, যেহেতু গতিবেগ বেশি সেহেতু কি হবে, শক্তিটাও বেশি হবে, তাই তো? ধাক্কা খেলে, ওই যে স্পিড ব্রেকারের সঙ্গে গাড়িটা ধাক্কা খেলো, তাহলে কি হবে, শক্তিটাও বেশি হবে, যেহেতু গতিবেগ বেশি। এইভাবে কল্পনা কর। ঠিক আছে, যদিও এটা ঠিক এক্সাম্পল না, তাও এইভাবে বুঝতে পারবি। তাহলে কি, বায়ুতে যে কাঁচটা রয়েছে সেই কাঁচের বা বায়ুতে যে লেন্সটা রয়েছে, সেই লেন্সের মধ্যে যখন একগুচ্ছ আলোকরশ্মি পড়বে, যেহেতু লেন্সটা স্পিড ব্রেকারের মতো কাজ করছে, যেহেতু বায়ুতে গতিবেগ বেশি, তার জন্য এই লেন্সের মধ্যে, এই লেন্সের কি হবে, লেন্সের শক্তিও বেশি হবে, তাই তো? তাহলে ক্ষমতাও বেশি, এই লেন্সের কি হবে, ক্ষমতাও বেশি হবে তার মানে। আর লেন্সের ক্ষমতা বেশি মানে কি, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কম, যে লেন্সের যত ক্ষমতা বেশি, সেই লেন্স তত কাছাকাছি আলোকরশ্মিগুচ্ছকে, সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছকে মিলিয়ে দেয়। ঠিক আছে, এইবার কোথায় চলে যায়, এই বায়ুর থেকে আমরা জলের মধ্যে চলে যাই। এবার জলের মধ্যে যখন একগুচ্ছ আলোকরশ্মি যাবে, জলের মধ্যে কি হয়, আলোর গতিবেগ কমে যায়। জলের মধ্যে যেহেতু আলোর গতিবেগ কমে যায়, এইবার এই সিচুয়েশনটাকে
চিন্তা কর একটা গাড়ি খুব ধীরে ধীরে যাচ্ছে এবং স্পিড ব্রেকারের কাছে এসে পৌঁছালো, তাহলে স্পিড ব্রেকারের সঙ্গে গাড়িটা যখন ধাক্কা খাবে, মানে স্পিড ব্রেকার আস্তে করে পার হয়ে যাবে, তার মানে কি হচ্ছে, তার মানে লেন্সের শক্তিও কমে যাচ্ছে, তাই তো? যেহেতু গাড়ির গতিবেগ কম সেহেতু স্পিড ব্রেকারের ওইখানটাতে শক্তিও কমে যাচ্ছে, অর্থাৎ লেন্সের শক্তিও কমে যাচ্ছে। আর লেন্সের শক্তি কমে যাওয়ার অর্থ হলো পাওয়ারও কমে গেল, আর পাওয়ার কমে যাওয়ার অর্থ হলো এই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে দূরে গিয়ে মিলিত করবে। কোথায় গিয়ে মিলিত করবে? দূরে গিয়ে মিলিত করবে। আগে যে জায়গায় মিলিত করছিল তার থেকে দূরে গিয়ে মিলিত করবে, অর্থাৎ ফোকাস দূরত্ব বেড়ে যাবে। ঠিক আছে, এটা জাস্ট এইভাবে মনে রাখ, এইভাবে মনে রাখ। এইখানটাতে মানে এটা লেন্স মেকার সূত্র দিয়ে করা উচিত, কিন্তু মানে জাস্ট এইভাবে মনে রাখ। এবারে কি আছে? বিক্ষেপিত আলোর তীব্রতা। বিক্ষেপিত আলোর তীব্রতা কিসের সমানুপাতিক? তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের উপর 4 হবে এবং 1/λ4 হবে, তাহলে উত্তর হবে ডি। এবার শর্ট সার্কিট হলে আর এর মান, শর্ট সার্কিট হলে তাপ বিদ্যুৎ কি করে না, বিদ্যুৎ বা কারেন্ট কোনো কি বলে বাধা ফেস করে না। ঠিক আছে, কারেন্ট কি করে? কারেন্ট একটা পরিবাহীর মধ্যে দিয়ে যায় এবং পরিবাহীর মধ্যে দিয়ে কি থাকে? বিভিন্ন ধরনের বাধা থাকে, সেই বাধাটা কারেন্টকে যেতে এক পাশের থেকে অন্য পাশে যেতে বাধা দেয়। কিন্তু যখন কি শর্ট সার্কিট হয়ে যায় তখন কারেন্ট কোনো রকম বাধা ছাড়াই, অর্থাৎ রোধ ছাড়াই কি হয়ে যায়? এক প্রান্তের থেকে অন্য প্রান্তে চলে যেতে পারে। এটাকেই কি বলা হয়? যার কারণ, অর্থাৎ রোধ কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। অর্থাৎ শর্ট সার্কিট হলে রোধ কি হবে? শূন্য হবে। তড়িৎ ক্ষমতার এসআই একক হলো, তড়িৎ ক্ষমতার এসআই একক কি? ওয়াট, সোজা জিনিস। আচ্ছা, নিউক্লিয় রিয়াক্টরে মডারেটর হিসাবে ব্যবহার করা হয় কোনটা? আগের দিনই বলেছিলাম D2O বা ভারী জলকে কি করা হয়? মডারেটর হিসেবে ব্যবহার করা যায়, যেটা কি করে? নিউটনের গতিকে নিয়ন্ত্রণ করে, তাই তো? কোনটা? D2O কি করে? নিউটনের গতিকে নিয়ন্ত্রণ করে। এবারে বলেছে যে দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলো যে শ্রেণীতে রয়েছে, দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলো কোন শ্রেণীতে রয়েছে? 18 নম্বর শ্রেণীতে রয়েছে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে ওটা 18খানা শ্রেণী রয়েছে এবং সবার লাস্টের শ্রেণীতেই আমরা নোবেল গ্যাস রেখে দিয়েছি। আচ্ছা, আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হলো, আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? আমরা কি জানি? আয়নীয় যৌগের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নরা পরস্পরের সঙ্গে স্থিরতারিতিক আকর্ষণ বল দিয়ে যুক্ত হয়ে থাকে, যার কারণে ওদের কোনো নির্দিষ্ট কি থাকে না, ওদের কোনো নির্দিষ্ট আণবিক ভর থাকে না। তাহলে কি থাকে? ওদের সংকেত ভর থাকে। যেরকমের মনে কর সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের সংকেত হলো NaCl দিয়ে আমরা প্রকাশ করি, কিন্তু লবণ বা সোডিয়াম ক্লোরাইডের ক্লাসের মধ্যে অসংখ্য Na+ আর Cl- থাকে, Na+ আর অসংখ্য Na+ Cl- থাকে, যারা পরস্পরের সঙ্গে স্থিরতারিতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, যার কারণে ওদের কোনো আণবিক সংকেত নেই। ঠিক আছে, যার কারণে ওদের কোনো আণবিক সংকেত নেই, সেই জন্য ওদের আণবিক ভরও নেই। যাদের আণবিক সংকেত নেই তাদের ভরও আসছে না। তার জন্যে বিজ্ঞানীরা দেখলো যেহেতু আণবিক সংকেত নেই, ভরও নেই, তাহলে এদের কি আছে? এদের ক্ষেত্রে কি ব্যবহার করা? এদের ক্ষেত্রে সংকেত ওজন বোঝানো হয়। তাহলে এদের যে ভরটা রয়েছে সেটা হলো অ্যাকচুয়ালি সংকেত ভর। সংকেত ভর কোনটা? এরা তো এই Na+ আর এই Cl- পরস্পরের সঙ্গে আকর্ষণ করে রয়েছে, তাহলে সংকেত ওজনটা কি? এদেরকে তো প্রকাশ করতে হবে কেমিস্ট্রিতে, কোনোভাবে তো প্রকাশ করতে হবে। কি দিয়ে প্রকাশ করবো? লবণকে তো লবণ লিখবো না কেমিস্ট্রিতে, বা সল্ট লিখবো না ইংরেজিতে, তাহলে ওদেরকে একটা কেমিক্যাল দিয়ে, ফর্মুলা দিয়ে প্রকাশ করতে হবে। সেই ফর্মুলাকে কি ধরে নেওয়া হয়? NaCl ধরে নেওয়া হয়। তাহলে এটা কিন্তু আণবিক সংকেত নয়, এটা বরঞ্চ একটা কি আণবিক, এটা শুধুমাত্র একটা সংকেত যেটা দিয়ে লবণকে প্রকাশ করা হচ্ছে। যেহেতু এরা, তার জন্য এদেরকে কি করা হয়? এদের সংকেত ভর বর্তমান,
তাহলে বা সংকেত ওজন বর্তমান, তাহলে বি দাগ হবে উত্তর। এবার বলেছে HNO3 এর শিল্প প্রস্তুতিতে অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণে কোনটি উৎপন্ন হয়? অ্যামোনিয়ার জারণে কোনটি উৎপন্ন হয়? অ্যামোনিয়ার জারণে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। দেখ একটা সমীকরণ তোরা জানিস কি অ্যামোনিয়ার সঙ্গে কে যুক্ত হয়? অক্সিজেন। অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেন যুক্ত হয় এবং প্লাটিনাম অথবা রোডিয়াম তার জালি এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর কি 5 থেকে 7 atm চাপে 5 থেকে 7 atm চাপ দিলে এখানটাতে আমরা NO পাই বা নাইট্রিক অক্সাইড পাই, তাই তো? তাহলে কি হবে? উত্তর হবে NO, অনুঘটকীয় উৎপন্ন জারণে অক্সাইডটি হলো NO বা নাইট্রিক অক্সাইড, এটা উৎপন্ন হবে। তাহলে এটা কত দাগে আছে? ডি দাগে আছে, ডি দাগ হবে উত্তর। এবার বলছে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর কার্বন বিজারণ পদ্ধতিতে কাকে নিষ্কাশন করা হয়? আচ্ছা, কোনটা কার্বন বিজারণ পদ্ধতিতে করব আর কোনটা তড়িৎ বিশ্লেষ্যতে করব সেটা আমরা কিসের মাধ্যমে জানতে পারি? আমরা জানি একটা শক আছে, সেই শকের মাধ্যমে আমরা জানতে পারি। সেই শকটা মুখস্থ করতে হবে। সেই শকের ওপরে যারা রয়েছে তাদের কি হবে? তাদের ধনাত্মক মান বেশি, তাই তো? যার কারণে তারা কি করে? তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতির মাধ্যমে তাদেরকে আলাদা করতে হয়, আর মাঝামাঝি যারা রয়েছে তাদের কার্বন বিজারণের মাধ্যমে আলাদা করতে পারি। সেই শকটাতে আমরা কি জেনেছিলাম? KCANAMgAl। এটা কি আছে? সেই তড়িৎ রাসায়নিক শ্রেণীর ওপরের শ্রেণীর মৌলকে সহজে কি করা যায় না? আলাদা করা যায় না কার্বন বিজারণ পদ্ধতিতে। তার জন্য এদের কি করতে হয়? তড়িৎ বিশ্লেষণ করতে হয়। তাহলে এর মধ্যে কি এইখানটাতে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর মধ্যে কি জিঙ্ক আছে? জিঙ্ক নেই, তাহলে জিঙ্ককে কি করা যাবে না? জিঙ্ককে আমরা তড়িৎ বিশ্লেষণ না করেও কি করতে পারি? আলাদা করতে পারি আকরিক থেকে। তারপরে এর পরে যে মৌলগুলো কি কি আছে? Zn Fe Sn PbHCl, এরা কি আছে? এরা রয়েছে মাঝে। এদেরকে যদি আকরিক থেকে আলাদা করতে হয় তাহলে এদেরকে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে আলাদা করতে পারি। মাঝের শ্রেণীতে যারা রয়েছে Zn Fe Sn Pb, এদেরকে কি করা যায়? কার্বন বিজারণ পদ্ধতিতে আলাদা করা যায়। তাহলে কার্বন বিজারণ জিঙ্ক, এর মধ্যে কি আছে? জিঙ্ক রয়েছে, তাহলে জিঙ্ককে কার্বন বিজারণ পদ্ধতিতে আলাদা করা যাবে। তাহলে দেখ এখানটাতে উত্তর হবে জিঙ্ক। মানে অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। যেমন ধর C2H5, এটা হলো OH, এটা হলো ইথানল। ইথানলের সঙ্গে আমরা যদি সোডিয়ামের বিক্রিয়া ঘটাই তাহলে কি হয়? C2H5, তাহলে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, কি উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটা সোজা জিনিস। এরপরে বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম? আমরা বায়ুমণ্ডলের 5খানা স্তর জানি। ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার, তাই তো? এই 5খানা স্ফিয়ার রয়েছে। এই 5খানা স্ফিয়ারকে আমরা যদি কি করি, দেখ আমি আবার এখানটাতে পৃথিবীর চিত্র আঁকি। সবার কাছাকাছি কে রয়েছে? সবার কাছাকাছি রয়েছে ট্রোপোস্ফিয়ার। তারপরে কি রয়েছে? ট্রোপোস্ফিয়ারের পরে রয়েছে স্ট্রাটোস্ফিয়ার, এবং স্ট্রাটোস্ফিয়ারের পরে কি রয়েছে? মেসোস্ফিয়ার রয়েছে, এবং তারপরে কি আছে? থার্মোস্ফিয়ার রয়েছে, এবং সবার লাস্টে কি রয়েছে? এক্সোস্ফিয়ার রয়েছে। এইবার একটা জিনিস ভালো করে দেখ, এটা হলো আমাদের পৃথিবী, যাকে এই দিয়ে প্রকাশ করলাম। তাহলে
আমরা কোন লেয়ার নিয়ে আলোচনা করছি? এই যে লেয়ারটা আমি এখন যেটাতে দাগ দিচ্ছি, এই লেয়ারটা, এটাই কি? এটাই হলো মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার কি সব থেকে ঠান্ডা। এবার কথা হচ্ছে যে মেসোস্ফিয়ার আমরা শুধু মুখস্থ করবো না। এবার কেন কেন মেসোস্ফিয়ার ঠান্ডা বাকিগুলোর তুলনায়? দেখ কেন ঠান্ডা, কারণ এইখান থেকে যে সূর্যের আলোক রশ্মিটা আসে, সূর্যের আলোক রশ্মি আসার সময় সবার প্রথমে বাইরে কোন স্তরের সঙ্গে ধাক্কা খায়? কোন স্তরের সঙ্গে ধাক্কা খায়? এক্সোস্ফিয়ারের সঙ্গে ধাক্কা খায়। তাহলে এক্সোস্ফিয়ারের মধ্যে যেসব কি বলে, যেসব কি রয়েছে বায়ু কণা রয়েছে, সেই বায়ু কণা আগে কি করে? সেই বায়ু কণাগুলো এই সূর্যের আলোক শক্তিকে শোষণ করে এবং নিজে উত্তপ্ত হয়ে যায়। এক্সোস্ফিয়ার উত্তপ্ত হয়ে যায়। তারপরে এক্সোস্ফিয়ারের থেকে আলোক রশ্মি যখন কোথায় চলে আসে? কোথায় চলে আসে? থার্মোস্ফিয়ারে আসে। তখন থার্মোস্ফিয়ারে অবস্থিত বায়ু কণা দ্বারা ধাক্কা খায় এবং ধাক্কা খেয়ে সূর্যের যে আলোক রশ্মির মধ্যে যে শক্তিটা ছিল সেই শক্তিটা ও শোষণ করে নেয়। আর বাকি যে শক্তিটুকু আছে সেই বাকি শক্তিটুকু কোথায় চলে আসে? মেসোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার হয়ে পৃথিবীতে চলে আসে। এইবার পৃথিবীতে আসার পর পৃথিবীর থেকে কি হয়? পৃথিবীর থেকে আলোক রশ্মি আবার এরকমের বিক্ষিপ্ত হয়ে বাইরের দিকে বেরিয়ে যায়, এটা জানিস। এবার বিক্ষিপ্ত হয়ে অবলোহিত শক্তিরূপে যখন বাইরে বেরিয়ে যায় তখন কি? তখন পৃথিবীর এই ভূপৃষ্ঠের থেকে সর্বপ্রথম কোন স্তরে গিয়ে যায়? সর্বপ্রথম ট্রোপোস্ফিয়ারে যায়। তারপরে কোথায় যায়? স্ট্রাটোস্ফিয়ারে যায়। তাহলে যখন সূর্যের থেকে আলোক রশ্মি আসছে তখন এক্সোস্ফিয়ার আর কোন স্ফিয়ার? এক্সোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার সূর্যের আলোক রশ্মিকে কি করে নেয়? গ্রহণ করে নেয়, শক্তিটাকে কনজিউম করে নেয়। তাহলে শক্তির পরিমাণ কমে গেল। সেই কম পরিমাণ শক্তি দ্বারা মেসোস্ফিয়ার কি করতে পারে না? বিশাল উত্তপ্ত হতে পারে না। এইবার ওই কম পরিমাণ শক্তি যখন পৃথিবীর ভূপৃষ্ঠে চলে আসে, সেই ভূপৃষ্ঠের থেকে আবার কি হয়ে যায়? অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য রূপে পৃথিবীর বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ওই অবলোহিত শক্তির মধ্যেও কি আছে? অবলোহিত রশ্মির মধ্যেও কি আছে? শক্তি আছে। সেই শক্তিটাকে কে শোষণ করে? প্রথমে কে শোষণ করে? ট্রোপোস্ফিয়ার শোষণ করে। তার ফলে ট্রোপোস্ফিয়ার উত্তপ্ত হয়ে ওঠে। তারপরে কে শোষণ করে? স্ট্রাটোস্ফিয়ার শোষণ করে। তারপরে স্ট্রাটোস্ফিয়ার উত্তপ্ত হয়ে যায় এবং অবলোহিত রশ্মির মধ্যে এই ট্রোপোস্ফিয়ার আর স্ট্রাটোস্ফিয়ার যতটুকু শক্তি শোষণ করে নেয় আর মেসোস্ফিয়ারের কাছে গিয়ে একদম বেঁচেই থাকে না। অর্থাৎ মেসোস্ফিয়ার মাঝখানে থাকার কারণে ওপরের শক্তিও পাচ্ছে না। উপরের থেকে যখন সূর্যের আলোক রশ্মি পৃথিবীর মধ্যে ঢুকছে সেই শক্তিটাও নিতে পারছে না, যেহেতু এক্সোস্ফিয়ার আর কোন স্ফিয়ার? থার্মোস্ফিয়ার গ্রহণ করছে। আবার ভিতর পৃথিবীতে আসার পরে অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য রূপে যখন বাইরে বেরিয়ে যাচ্ছে তখন কি? তখন এই দুটো স্তর, কোন স্তর? ট্রোপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ার গ্রহণ করার ফলে মেসোস্ফিয়ারও শক্তি পাচ্ছে না। ঠিক আছে? তাহলে দুই পাশের থেকে শক্তিও পাচ্ছেই না, সেই জন্য কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। এই জন্য ওটা সব থেকে শীতলতম। আচ্ছা, ওডিএস এর পূর্ণ রূপটি কি? ওজোন ডিপ্লিটিং সাবস্ট্যান্স। ঠিক আছে? ওডিএস এর পূর্ণ রূপ কি? ওজোন ডিপ্লিটিং সাবস্ট্যান্স। যেরকমের ক্লোরোফ্লুরোকার্বন, যেটাকে ওজোন গ্যাসকে ভেঙে দেয়, অথবা নাইট্রোজেনের অক্সাইড। ঠিক আছে? ওজোন ডিপ্লিটিং সাবস্ট্যান্স, ওডিএস। তবে কি আছে? বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? বিদ্যুৎ ক্ষরণের সময় কে উৎপন্ন হয়? নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়। অক্সিজেন যুক্ত হয়ে বিদ্যুৎ ক্ষরণের সময় বিদ্যুৎ ক্ষরণের সময় নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। কি উৎপন্ন করে? নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এবং এই নাইট্রিক অক্সাইড জানিস তোরা, এই নাইট্রিক অক্সাইড কার সঙ্গে যুক্ত হয়? ওজোনের সঙ্গে যুক্ত হয়। যুক্ত হয়ে কি উৎপন্ন করে? নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে আর অক্সিজেন উৎপন্ন করে। তাহলে এইখানকার যে ওজোনটা রয়েছে সেই ওজোনটা ভেঙে গিয়ে কিসে পরিণত হয়ে গেল? অক্সিজেনে পরিণত হয়ে গেল। তাহলে এই নাইট্রিক অক্সাইড কি করে? বিদ্যুৎ ক্ষরণের সময় উৎপন্ন হয় এবং এই নাইট্রিক অক্সাইডটাই
ওজোন স্তরকে ভাঙে। আচ্ছা, এবার কি আছে, নিচের বিবৃতিটি সত্যি না মিথ্যে সেটা লেখো। খুব উচ্চ চাপে এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে বাস্তব গ্যাস খুব উচ্চ, কোথায়, খুব উচ্চ চাপে, হ্যাঁ এটা সত্য, খুব উচ্চ চাপে কি হয়ে যায়, বাস্তব গ্যাসের আয়তন নগণ্য হয়ে যায়। আর আমরা কি জানি, যখন গ্যাসের আয়তন, আদর্শ গ্যাসের আয়তন কি এতটাই নগণ্য যে ওকে শূন্য ধরা হয়। তাহলে বাস্তব গ্যাসকে যদি আমরা চাপ দিয়ে ওর আয়তনকে নগণ্য বানিয়ে দিতে পারি, তাহলে ওটা কিসের মতো কাজ করবে, তখন ওটা আদর্শ গ্যাসের মতো কাজ করবে। আচ্ছা, আরেকটা বলেছে উচ্চ উষ্ণতায়, তাহলে উচ্চ উষ্ণতার ক্ষেত্রে কিন্তু হবে না। উচ্চ উষ্ণতায় আমরা কি জানি, গ্যাসকে যত আমরা কি করব, উষ্ণতা দেব, ও তত কি হবে, ও তত এক্সপ্যান্ড করবে, গ্যাস তত এক্সপ্যান্ড করবে। আর গ্যাস এক্সপ্যান্ড করার অর্থ কি, গ্যাস এক্সপ্যান্ড করার অর্থ হলো গ্যাসের আয়তন বেড়ে যাচ্ছে। তাহলে আয়তন বেড়ে গেলে তো আদর্শ গ্যাসের সঙ্গে মিলছে না। আদর্শ গ্যাসে আমরা কি জানি, ওর আয়তন এতটাই নগণ্য যে ওকে শূন্য ধরা হয়। কিন্তু কিন্তু কি বলে, বাস্তব গ্যাসকে যদি আমরা তাপ দিই, তাহলে কি আয়তন বেড়ে যাচ্ছে, তাহলে এটার ক্ষেত্রে কাজ করবে না। তাহলে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তাহলে এটা মিথ্যা কথা। একটা যুক্তি সত্য কিন্তু আরেকটা মিথ্যা, তাহলে এটা কি হবে, আলটিমেটলি মিথ্যা হবে। তাহলে কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, কখন করবে, সেই ঘটনাটা কখন হবে, যখন বাস্তব গ্যাসকে প্রচুর পরিমাণে উচ্চ চাপ দেওয়া হবে। উচ্চ চাপ, যতই গ্যাসকে চাপ দেওয়া হবে, গ্যাসের কি হয়ে যাবে, আয়তন কমে যাবে, আর টেম্পারেচার অনেক নামিয়ে নিয়ে আসতে হবে, প্রায় -273-এর কাছাকাছি নিয়ে আসতে হবে। যত টেম্পারেচার নিচের দিকে নেমে আসবে, বাস্তব গ্যাসের আয়তনও কি হয়ে যাবে, তত কমে যাবে। আর বাস্তব গ্যাসের আয়তন কমে গেলেই তখনই কিসের মতো কাজ করবে, আদর্শ গ্যাসের মতো কাজ করবে। আচ্ছা, তাপ পরিবাহিতা রাশি প্রকৃতির, কোথায়, আচ্ছা, হীরা তাপের কুপরিবাহী ধাতু। হ্যাঁ, হীরা কি, হীরার মধ্যে দিয়ে কি হবে না, এটা সত্য কথা, ঠিক আছে। হীরা কি করে, তাপকে, হীরার মধ্যে দিয়ে তাপ যেতে পারে না, অর্থাৎ কুপরিবাহী। তারপরে কি আছে, তারপরে তাপ পরিবাহিতা রাশিটির পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। এটা সত্য কথা। পদার্থের প্রকৃতি যেরকমের, ধর লোহাতে একরকমের তাপ পরিবাহিত হয়, তামাতে একরকমের তাপ পরিবাহিত হয়, আবার সোনাতে একরকমের তাপ পরিবাহিত হয়, তাহলে ওর উপর নির্ভর করে। এবারে কি আছে, কোনো একটি উত্তল লেন্সে অসৎ প্রতিবিম্ব, কখন একটি উত্তল লেন্সে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে কখন, যখন আমরা উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে কোনো বস্তু রাখি, তখন ওটা কিসের মতো আচরণ করে, তখন ওটা ওইখানটাতে অসৎ প্রতিবিম্ব, অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। জানিস তো না সবাই এটা, দেখ এরকমের চিত্র হবে। যখন মনে কর এইখানটাতে উত্তল লেন্স আমি আঁকাচ্ছি, এই উত্তল লেন্সের এটা হলো প্রধান অক্ষ, আর এখানটাতে হলো উন্মেষ। আচ্ছা, এইখানটাতে হলো ফোকাস F1, এটা হলো বক্রতার কেন্দ্র C1, এটা হলো ফোকাস F2, বক্রতার কেন্দ্র এখানটাতে C2। আচ্ছা, যখন আমরা এই উত্তল লেন্সের, এটা হলো আলোক কেন্দ্র, এই আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে কোনো বস্তু রাখি, সেই বস্তু থেকে আলোক রশ্মি যাওয়ার পরে সেটা কি হবে, প্রথমে ফোকাস দিয়ে যাবে, আর আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যদি যায়, তাহলে সেটার কি হবে না, সেটার কোনো চ্যুতি ঘটবে না। আচ্ছা, এটাকে দেখ, এই দিকে কি যাচ্ছে, আস্তে আস্তে করে এক্সপ্যান্ড করে যাচ্ছে, আস্তে আস্তে করে কি হচ্ছে, এক্সপ্যান্ড করছে, অর্থাৎ এরা কি হবে না, এইদিকে গিয়ে মেলবে না। যদি এদেরকে পিছনের দিকে নিয়ে আসি, জোর করে যদি মিলাই দিই, এইবার তো ওরা মিলে যাচ্ছে, ঠিক আছে, জোর করে যদি মিলাই দিই তাহলে ওরা মিলে যাবে। তাহলে তার মানে কি, আমরা যদি উত্তল লেন্সের ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে কোনো বস্তু রাখি, তাহলে তার কি হবে না,
তাহলে সেইখানটাতে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। অসৎ কেন? জোর করে মেলাইছি তার জন্য। এটা তো জোর করে মিলেছে, এটা দেখ এই পাশে দুইজনে একসঙ্গে ওদের স্বেচ্ছায় মিলে যায়নি, তার জন্য আমরা কি বলছি? অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে। আর আরেকটা আছে সৎ প্রতিবিম্ব। সৎ মানে যখন ওরা কি, ওরা জোর করে, মানে ওরা জোর করে মেলানো লাগে না, ওদের নিজের ইচ্ছায় মিলে যায়। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর নির্ভর করে। তাহলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর নির্ভর করে, এটা সত্য কথা, তাই তো? কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান সমান কি হবে? ওই মাধ্যম কি আলোর শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে কি হবে? কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ দিয়ে প্রকাশ করি, মিউ মনে কর মাধ্যমটার নাম দিলাম এম, তাহলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, তাই তো? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ এটা শূন্য মাধ্যমের উপর কি হচ্ছে? নির্ভর করছে। তাহলে এটা সত্য কথা। আন্তর্জাতিক নিয়ম অনুসারে আঁত তারের কি রং হয়? সবুজ রঙের হয়। পৃথিবীতে যে গাছপালা রয়েছে সেই গাছপালা কোন রঙের? সবুজ রঙের। যার কারণে পৃথিবীকে কি দিয়ে, আঁত তারকে কি দিয়ে প্রকাশ করে? সবুজ দিয়ে প্রকাশ করে। আচ্ছা, 2.9 দাগ দেখ, বলছে যে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? যতটা উষ্ণতা বাড়তে থাকে অর্ধপরিবাহী রোধ তত কমে যায়। আচ্ছা, আমি এক্সপ্লেনেশন দিয়ে তোদেরকে বোঝাচ্ছি কি করে অর্ধপরিবাহী রোধ কমে যায় উষ্ণতা বৃদ্ধিতে। আমরা সাধারণত জানি যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, প্রথমে পরিবাহী বোঝ তারপরে অর্ধপরিবাহী বোঝাচ্ছি। দেখ, যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হয় তার অর্থ হলো পরিবাহীর মধ্যে অবস্থিত যে ইলেকট্রনগুলো রয়েছে এই ইলেকট্রনগুলো এক পাশের থেকে অন্য পাশে যাই বলেই আমরা সেটাকে বলি সেই পরিবাহীর মধ্যে দিয়ে কি যাচ্ছে? কারেন্ট বা তড়িৎ পরিবাহিত হচ্ছে। অর্থাৎ পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো রয়েছে সেই মুক্ত ইলেকট্রনগুলোর প্রবাহকেই আমরা কি বলি? আমরা বলি ওই পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট পরিবাহিত হচ্ছে। অর্থাৎ একক সময়ে যে মুক্ত ইলেকট্রন, তার মানে কি ইলেকট্রন পরিবাহিত হলে তবেই কি পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট পরিবাহিত হবে, তা নাহলে হবে না। যদি কোনোটার মধ্যে ইলেকট্রন না থাকে বা কোনো চার্জ না থাকে, পরিবাহীর ক্ষেত্রে যদি কোনো ইলেকট্রন না থাকে তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট পরিবাহিত হবে না, এটাই তো দাঁড়াচ্ছে। এইবার অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়? অর্ধপরিবাহীর মধ্যে কি থাকে? ইলেকট্রনগুলো, অর্ধপরিবাহীর লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলো কি করে? আরো একজন অণুর সঙ্গে যুক্ত হয়ে থাকে, একটা ভ্যালেন্স বন্ড তৈরি করে, বন্ধনে যুক্ত হয়ে থাকে। যেমন মনে কর একটা অর্ধপরিবাহী যার নাম দিলাম সিলিকনের লাস্ট কক্ষপথে 4খানা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? 4খানা ইলেকট্রন কি করে? আরেকটা সিলিকন অণুর লাস্ট কক্ষপথে অবস্থিত 4টে ইলেকট্রনের সঙ্গে একটা বন্ধন তৈরি করে, এরকমের করে। তাহলে এই সিলিকন আরেকটা সিলিকনের লাস্ট কক্ষপথে অবস্থিত 4টে ইলেকট্রনের সঙ্গে এইভাবে করে কি তৈরি করবে? বন্ধন তৈরি করবে। এইভাবে করে বন্ধন তৈরি করবে। তাহলে অর্ধপরিবাহীর মধ্যে ইলেকট্রনের সংখ্যা কি? ইলেকট্রন পরিবাহীর মধ্যে যেরকম সারা ইলেকট্রন থাকে, মানে অসংখ্য সারা ইলেকট্রন মানে কি? ফ্রি ইলেকট্রন থাকে, ফ্রি মুভেবল ইলেকট্রন থাকে। কিন্তু
অর্ধপরিবাহীর মধ্যে রকমের ফ্রি মুভেবল ইলেকট্রন থাকে না। অর্ধপরিবাহীর লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলো ওর চারপাশে অবস্থিত বাকি অণুগুলোর সঙ্গে ভ্যালেন্স বন্ড তৈরি করে, আর বন্ধন তৈরি করে বলে ওর মধ্যে অতটা ফ্রি ইলেকট্রন থাকে না, যার কারণে অর্ধপরিবাহী পরিবাহীর মতো তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু যদি কোনো কারণে এই অর্ধপরিবাহীর টেম্পারেচার বাড়ানো হয়, তখন এখানকার এই ভ্যালেন্স বন্ডগুলো ভেঙে যায়। ভেঙে যায়। আর যখনই ভ্যালেন্স বন্ডগুলো ভেঙে যায়, তখনই এই অর্ধপরিবাহীর কেলাসের মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রনের মুক্তি ঘটে। আর এই ইলেকট্রনগুলো আমরা কি জানি, ইলেকট্রনগুলোর প্রবাহই হলো তড়িৎ প্রবাহ। যেহেতু ইলেকট্রনের পরিমাণ অর্থাৎ চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে, আধানের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে, তাহলে ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে, তড়িৎ প্রবাহ বেশি হওয়ার অর্থ রোধ কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে কোনো অর্ধপরিবাহীর মধ্যে আমরা যতই কি করি টেম্পারেচার বাড়াই, তার রোধ তত কমে যায়। এটা সবার ক্লিয়ার? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, এইবার আমি একটুখানি মুছে দিই এই জিনিসগুলো, যাদের স্ক্রিনশট দেওয়ার তারা স্ক্রিনশট দিয়ে নিবি, আর যাদের কি করার, যাদের টোকার তারা ভিডিও পজ করে টুকে নিতে পারিস। আমি মুছে দিচ্ছি। এবার দেখ কি বলেছে, যে 2.10 দাগে বলছে যে একটা মৌল দেওয়া রয়েছে M, একটা মৌল কি দেওয়া রয়েছে M 225, তার কি রয়েছে ভর সংখ্যা দেওয়া রয়েছে, আর 90 কি রয়েছে পরমাণুর ক্রমাঙ্ক দেওয়া রয়েছে। এবার বলেছে মৌলটির N/P নিউট্রন আর প্রোটনের অনুপাত কত সেটা বের করতে বলেছে। আচ্ছা, প্রোটন মানে কি? প্রোটন হলো পরমাণুর ক্রমাঙ্ক। কোনো পরমাণুর বা কোনো মৌলের যে ক্রমাঙ্ক সেটাই হলো ওর প্রোটন সংখ্যা। তাহলে 90টা কি হবে এর প্রোটন সংখ্যা। আর নিউট্রনটা কি? নিউট্রনটা হলো, আমরা জানি কোনো একটা পরমাণুর একদম কেন্দ্রে ওর সম্পূর্ণ ভর পুঞ্জীভূত অবস্থায় রয়েছে। এইবার ওই কেন্দ্রের মধ্যে কি আছে, নিউট্রন রয়েছে এবং প্রোটন রয়েছে। তাহলে কেন্দ্রের মধ্যে যেই ভরটা রয়েছে সেটাকে কি বলা হয়, ভর সংখ্যা বলা হয়। তাহলে এই 225টা কি, 225টা হলো এই M মৌলের ভর সংখ্যা। আর আমরা আরেকটা জিনিস জানি, ভর সংখ্যার মধ্যে কি কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তাহলে ভর সংখ্যা সমান সমান কি হবে, প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা। আচ্ছা, ভর সংখ্যা অলরেডি দেওয়া রয়েছে 225, তাহলে কি হবে প্রোটনের সংখ্যা আমরা কি জানি, কোনো পরমাণুর পারমাণবিক যে ক্রমাঙ্ক সেই ক্রমাঙ্কটাই কি প্রোটনের সংখ্যা, তাহলে কত হবে 90। আর কি নিউটনের সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে 225 বিয়োগ 90 সমান সমান নিউটন। তাহলে কত হচ্ছে 5 আর কত 9 আর 3 12, তোমার 135। তাহলে এন এর মান কত বেরোচ্ছে 135। তাহলে এন এর মান কত 135, আর প্রোটনের সংখ্যা কত 90। প্রোটনের সংখ্যা কত 90। তাহলে এটা কত হয় 15 6 15 90, 0 15 দিয়ে যদি আমরা দিই তাহলে হলো 8 15 100। আচ্ছা দেখ 1.5 হচ্ছে, কত হচ্ছে এটার মান 1.5 হচ্ছে। 1.5 কি হবে, প্রোটন আর নিউট্রনের মান হবে। এরপরে বলেছে বিক্রিয়াটি, পরে দেখ অথবাতে বলেছে বিক্রিয়াটি সম্পন্ন করো। কি দেওয়া রয়েছে, কার্বন দেওয়া রয়েছে। এবার কার্বনের কি দেওয়া হয়েছে, পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া রয়েছে 6, এবং কি দেওয়া রয়েছে ভর সংখ্যা দেওয়া রয়েছে 14। এই কার্বনের থেকে কোথায় পরিণত হয়েছে, কার্বনের থেকে নাইট্রোজেন 14। আচ্ছা, তোদের এই বইটাতে একটুখানি ভুল দেওয়া আছে, এখানটাতে 4 দেওয়া আছে, কিন্তু 4 হবে না, এখানে অ্যাকচুয়ালি প্রিন্টিং মিস্টেকস হয়েছে, এখানে 7 হবে।
ঠিক আছে, এটা হবে। এইবার আমরা কি জানি, আমরা জানি কোনো পরমাণুর যখন বিটা ক্ষয় হয় তখন তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু যে পরমাণুর ক্রমাঙ্ক রয়েছে সেই পরমাণুর ক্রমাঙ্ক 1 বেড়ে যায় যদি একটা বিটা ক্ষয় হয়। তাহলে কোনো পরমাণুর ক্রমাঙ্ক কি হয়ে যায়, বেড়ে যায় যখন কি হয়, বিটা ক্ষয় হয়। এবং বিটা ক্ষয় হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখ এইখানটাতে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, এখানে 14 ছিল, এখানেও 14 আছে, কিন্তু কি পরিবর্তন হয়েছে, পরমাণুর ক্রমাঙ্ক। তাহলে এর থেকে আমরা বলতে পারি এর বিটা ক্ষয় হয়েছে। আর বিটা ক্ষয় মানে কি, এর থেকে কি হয়েছে, ইলেকট্রন এর সঙ্গে একটা ইলেকট্রন যুক্ত হয়েছে, তাই না, এখান থেকে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে গেছে। তাহলে এটা লিখতে হবে, এখানটাতে কি হবে, ইলেকট্রন, ঠিক আছে, এখানটাতে -1 হবে। ইলেকট্রনের পরমাণুর ক্রমাঙ্ক কি ধরা হয়, -1 ধরা হয়। তাহলে এই জিনিসটা তোদের লিখতে হবে। আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছিস। এবার 2.11 দেখ কি বলেছে, নোবেল গ্যাসের কি কি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে রেডন কি হবে, Rn। তাহলে নোবেল গ্যাসে কি হবে, নোবেল গ্যাস হবে রেডন, Rn যেটা, তাহলে একে হবে বি। আচ্ছা, ইনভার কি দিয়ে তৈরি, ইনভার একটি সংকর ধাতু, এটা আমরা জানি। তারপরে কি আছে, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, এখানটাতে শুধুমাত্র একটাই দেওয়া রয়েছে, তাহলে কি হবে, ওটা এর সঙ্গে যুক্ত হবে। এরপরে কি আছে, জিঙ্ক। আচ্ছা, জিঙ্ক অক্সাইড, এখানে রয়েছে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন সমান কি হবে, জিঙ্ক প্লাস কার্বন মনোঅক্সাইড। তাহলে এটা সরাসরি আমরা জানি কার্বন বিজারণ পদ্ধতি। আচ্ছা, আমি একটুখানি এক্সপ্লেন করে দিচ্ছি কেন এটাকে কার্বন বিজারণ বলা হয়। দেখ এইখানটাতে অক্সিজেনের জারণ সংখ্যা কত, অক্সিজেনের জারণ সংখ্যা -2, তাহলে এখানটাতে জিঙ্কের কত হবে, +2 হবে। কার্বন কারোর সঙ্গে এইখানটাতে যুক্ত নেই, তার জন্য এখানটাতে হলো কার্বনের 0, জারণ সংখ্যা 0। আর এই পাশে দেখ, এই পাশে জিঙ্কের কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আর কার্বনের কি আছে, কার্বন কার সঙ্গে যুক্ত রয়েছে, অক্সিজেনের সঙ্গে যুক্ত রয়েছে। অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2। অক্সিজেনের যদি -2 হয় তাহলে কার্বনের কত হবে, +2 হবে। তাহলে এই কার্বন 0 থেকে কি হয়েছে, তাহলে কার্বন 0 থেকে কি হয়েছে, কার্বন দুখানা ইলেকট্রন ত্যাগ করেছে। কার্বন দুখানা ইলেকট্রন কি করেছে, ত্যাগ করেছে, তার জন্য তো কার্বন 2+ হয়ে গেছে। তাহলে কার্বন দুখানা ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ কার্বনের জারণ ঘটেছে, কার্বনের নিজের জারণ ঘটেছে। কেন, কারণ দুখানা ইলেকট্রন ত্যাগ করেছে। এই যে ইলেকট্রন দুটো ত্যাগ করেছিল কার্বনটা, সেই ইলেকট্রনটা কে গ্রহণ করেছে, জিঙ্ক গ্রহণ করেছে। কারণ জিঙ্কের দেখ 2+ ছিল, অর্থাৎ দুটো ইলেকট্রন জিঙ্কের কম ছিল। তাহলে জিঙ্ক কি করেছে, এইখানটার থেকে দুখানা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক 0-তে পরিণত হয়ে গেছে। দুখানা ইলেকট্রনের ঘাটতি ছিল, সেই ঘাটতি দুটো ইলেকট্রন গ্রহণ করে 0-তে পরিণত হয়েছে। জিঙ্কের কি হয়েছে, বিজারণ ঘটেছে। কেন, কারণ জিঙ্ক দুখানা ইলেকট্রন গ্রহণ করেছে। ইলেকট্রন গ্রহণ করলে কি হয়, বিজারণ হয়। তাহলে কার্বন দ্বারা জিঙ্কের বিজারণ ঘটাচ্ছি, তার জন্য এটাকে কার্বন বিজারণ পদ্ধতি বলা হয়। ঠিক আছে, তাহলে কার্বন দ্বারা বিজারণ ঘটাচ্ছি, তার জন্য কার্বন বিজারণ। তাহলে এটা কি হবে, কার্বন বিজারণ হবে। আশা করি তোদের এখানে কোনো সমস্যা নেই। এবারে কি আছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো যোজ্যতা কত। তাহলে আমাদের পর্যায় সারণীর সবার প্রথম যে শ্রেণীটা রয়েছে, সেই শ্রেণীটা কিসের অন্তর্গত, ক্ষার ধাতুর অন্তর্গত। তারপরে যেটা রয়েছে অর্থাৎ 2 নম্বর শ্রেণী কিসের অন্তর্গত, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর অন্তর্গত। ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো 2 নম্বরের, যেরকম বেরিলিয়াম রয়েছে, তারপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদেরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কেন বলা হয়, বেরিলিয়াম। আচ্ছা, বেরিলিয়াম উপরে হবে, ঠিক আছে, বেরিলিয়াম সবার প্রথমে হবে, তাই না, বেরিলিয়াম। তাহলে এইগুলোকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কেন বলা হয়, কারণ এইগুলোর প্রকৃতি ক্ষারীয় এবং এদেরকে কোথায় দেখতে পাওয়া যায়, মাটিতে দেখতে পাওয়া যায়। মাটিতে বিভিন্ন লবণ রূপে দেখতে পাওয়া যায়, বিভিন্ন লবণ রূপে যুক্ত হয়ে থাকে। তাহলে এরা 2 নম্বর শ্রেণীতে রয়েছে।
আর 2 নম্বর শ্রেণীতে রয়েছে, অর্থাৎ এদের লাস্ট কক্ষপথে কটা করে ইলেকট্রন রয়েছে? দুটো করে ইলেকট্রন রয়েছে, সেই জন্যই তো এরা 2 নম্বর শ্রেণীতে রয়েছে। তাহলে এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো কত নম্বর শ্রেণীতে? ওদের যোজ্যতা কত? যোজ্যতা হলো 2। লাস্ট কক্ষপথে যে ইলেকট্রন সেটাকে কি বলা হয়? যোজ্যতা বলা হয়। তাহলে ধাতুগুলির যোজ্যতা কত হবে? 2 হবে। এবারে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেটি অষ্টক নিয়মের ব্যতিক্রমী। আচ্ছা, অষ্টক নিয়মে কি বলেছে? প্রথমে অষ্টক নিয়মে আমরা কি জানি, সব সময় কি করে, মৌলগুলো তার কাছাকাছি অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করতে চায়, আর শুধুমাত্র হিলিয়াম বাদে বাকি যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে তাদের লাস্ট কক্ষপথে 8খানা করে ইলেকট্রন থাকে। এটাকে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস কাঠামো বলে। আর নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করলে তখনই একটা মৌল কেমন হয়? সুস্থিত হয় বলে আমরা ধরতে পারি। তাহলে কিন্তু কিছু কিছু মৌল রয়েছে যেই মৌলগুলো কি করে, যেই মৌলগুলো অষ্টক নিয়ম মেনে চলে না, অর্থাৎ ওরা কারোর সঙ্গে যৌগ গঠন করলেও ওদের লাস্ট কক্ষপথে 8খানা করে ইলেকট্রন থাকে না। যেরকমের বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়াম ক্লোরাইড আমরা কি জানি? বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 4। আর ক্লোরিনের পরমাণুর ক্রমাঙ্ক কত? 17। তাহলে দেখ বেরিলিয়াম কি করে, বেরিলিয়ামের অষ্টক পূর্ণ হতে হলে ওর আরো কখানা ইলেকট্রন লাগবে? বেরিলিয়ামের লাস্ট কক্ষপথে আরো 6খানা ইলেকট্রন লাগবে। কেন? কারণ বেরিলিয়ামের কি বলে, ইলেকট্রন বিন্যাস কত হচ্ছে? 2 আর 2 হচ্ছে। তাহলে এই লাস্ট কক্ষপথে দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে আরো 6খানা ইলেকট্রন লাগবে। কিন্তু 6খানা ইলেকট্রন কি করে পাবে? কোথার থেকে পাবে? ক্লোরিন তো এখান থেকে একটা রয়েছে, ক্লোরিন এই পাশে, আর ক্লোরিন এই পাশে একটা রয়েছে। ক্লোরিনের পরমাণুর ক্রমাঙ্ক 17। তাহলে ওর যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি তাহলে আমরা কি দেখতে পাবো? ক্লোরিনের দেখ, ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি তাহলে কি দেখতে পাবো? প্রথমে 2, তারপরে 8, তারপরে 7। তাহলে ক্লোরিনের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7খানা। আর বেরিলিয়ামের আছে কটা? 2। এই পাশের ক্লোরিনেরও কটা থাকবে? 7খানা থাকবে। আচ্ছা, এইবার দেখ ক্লোরিন কি করবে? ক্লোরিনের সাথে লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন তো গ্রহণ করতে চাইবে। কেন? কারণ এর সুস্থিত হতে হবে, আর লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন হলে ক্লোরিনটা কি হয়ে যাবে? সুস্থিত হয়ে যাবে। এই ক্লোরিনটাও লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন আনতে চাইবে, আর একটা ইলেকট্রন আনলেই ওর লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন হয়ে যাবে, আর লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন হয়ে গেলেই এর সুস্থিত অবস্থা পাবে। কিন্তু বেরিলিয়ামটা ক্লোরিনের লাস্ট কক্ষপথের সঙ্গে যখন কি করবে, ইলেকট্রন শেয়ার করবে, তখন কি ওর লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন পূর্ণ হবে? পূর্ণ হবে না। ও লাস্ট কক্ষপথে আরো 2খানা ইলেকট্রন যুক্ত হবে। তাহলে বেরিলিয়ামের লাস্ট কক্ষপথে এই বন্ধনে অংশগ্রহণ করার পরে 4খানা কি হচ্ছে? 4খানা ইলেকট্রন হচ্ছে, তাই তো? 4খানা ইলেকট্রন হচ্ছে। তাহলে আমরা কি জানি? অষ্টক সূত্রে বলেছে সব যে মৌলগুলো যৌগে অংশগ্রহণ করে তারা 8খানা ইলেকট্রন বিন্যাস করতে চায়, যেটা অষ্টক সূত্রে বলছে। কিন্তু এর তো লাস্ট কক্ষপথে 4টে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বেরিলিয়াম কি ব্যতিক্রমী, অষ্টক নিয়মের ব্যতিক্রমী। আচ্ছা, এরপরে বলেছে BF3 যৌগে কোন মৌলের অষ্টক পূর্তি আছে? আচ্ছা, এবার দেখ, এবার কি আছে? BF3 যৌগ রয়েছে। তাহলে এই বি এর লাস্ট কক্ষপথে HCl BeB। তাহলে বি এর কত? বি এর পরমাণুর ক্রমাঙ্ক হলো 5। বি এর পরমাণুর ক্রমাঙ্ক কত? 5। তাহলে এর লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে? এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখ এইখানটাতে আমরা যদি এই বি এর ইলেকট্রন বিন্যাস করি, কটা বি এর সঙ্গে কটা
ফ্লুরিন যুক্ত আছে, 3খানা ফ্লুরিন যুক্ত আছে, 3খানা ফ্লুরিন যুক্ত রয়েছে, তাহলে 3খানা ফ্লুরিন দিয়ে দিলাম। এইবার দেখ এর যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা কি পাবো 2r3 আর ফ্লুরিনের কত, ফ্লুরিনের হলো 9 হলে কি হবে ওর ইলেকট্রন বিন্যাস, তাহলে 2 হবে 6 হবে, সরি 2 হবে আর 7 হবে, 2 6 কেন, 2 হবে আর 7 হবে, সবগুলোরই 2 আর 7 হবে, 2 আর 7 হবে, এই ফ্লুরিনের 2 আর 7 হবে। অর্থাৎ বোরনের কত রয়েছে, বোরনের লাস্ট কক্ষপথে 3খানা ইলেকট্রন রয়েছে, 1 2 3টে, 3খানা রয়েছে। আর ফ্লুরিনের কটা রয়েছে, 7খানা রয়েছে, 1 2 3 4 5 6টা, আর একটা 7টা, 1 2 3 4 5 6টা 7টা, 1 2 3 4 5 6টা 7টা, এটাই তো হবে। এইবার দেখ ফ্লুরিনের কি করতে হবে, ফ্লুরিন যদি একটা ইলেকট্রন পেয়ে যায় তবেই ফ্লুরিনের অষ্টকপূর্তি হয়ে যাবে, এবং এই ফ্লুরিনের সঙ্গে বোরন কি করবে, ওর লাস্ট কক্ষপথের একটা ইলেকট্রনকে শেয়ার করলে ফ্লুরিনের অষ্টকপূর্তি হবে, এইখানটাতেও হবে, এই পাশটাতেও কি করবে, বোরনের লাস্ট কক্ষপথের একটা ইলেকট্রন এই পাশের ফ্লুরিনের সঙ্গে কি করবে, বন্ধন শেয়ার করবে, আর বন্ধন শেয়ার করলে কি হবে, ওদের মধ্যে এই পাশের ফ্লুরিনের লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন হবে, এও কি করবে ওর ভাইদের মতো ওর লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন পূর্ণ হবে। অর্থাৎ এই BF3 যৌগে কি আছে, ফ্লুরিন গুলোর অষ্টকপূর্তি হচ্ছে, কিন্তু ব্রোনের কি হচ্ছে, ব্রোনের কিন্তু হচ্ছে না। ঠিক আছে, কেন হচ্ছে না, কারণ দেখ ও কটা ইলেকট্রন পাচ্ছে, এই 3খানা ফ্লুরিনের কাছ থেকে 3খানা ইলেকট্রন পাচ্ছে তার লাস্ট কক্ষপথে, তাহলে এর লাস্ট কক্ষপথে অলরেডি 3টে আছে আর 3খানা পাচ্ছে, তাহলে 3 আর 3 কটা হচ্ছে, 6টা হচ্ছে লাস্ট কক্ষপথে, তাহলে এই বি এর কি হবে না, বি এর লাস্ট অষ্টক পূর্ণ হবে না, তাহলে এটার অষ্টকপূর্তি নেই। তাহলে মৌলের বলেছে মৌলের অষ্টকপূর্তি আছে, কার রয়েছে, ফ্লুরিনের রয়েছে, ফ্লুরিনের অষ্টকপূর্তি আছে। আচ্ছা, এরপরে বলেছে যে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি সারের নাম লেখো। অ্যামোনিয়াতে কি আছে, অ্যামোনিয়াতে নাইট্রোজেন রয়েছে আর হাইড্রোজেন রয়েছে, তাহলে আমাদের একটা সারের নাম যদি লিখতে হয়, এরকম একটা সারের নাম বলতে পারবি কি, ইউরিয়ার সংকেত কি, NH2CONH2। তাহলে দেখ আমরা কিন্তু কি করতে পারি, অ্যামোনিয়ার থেকে কি করতে পারি, এই ইউরিয়া বানাতে পারি। ঠিক আছে, কার থেকে, এই অ্যামোনিয়ার মধ্যেও নাইট্রোজেন রয়েছে, অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন রয়েছে, এখানটা তো নাইট্রোজেন, এখানেও নাইট্রোজেন, কি এক্সট্রা রয়েছে, CO এক্সট্রা রয়েছে। তাহলে আমরা যদি অ্যামোনিয়ার সঙ্গে কাকে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত করি, অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করি এবং কত 170 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, তাহলে প্রথমে কিসে পরিণত যায়, প্রথমে এই অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে অ্যামোনিয়াম কার্বামেটে পরিণত হয়। আচ্ছা, অ্যামোনিয়াম কার্বামেটের সংকেত কি, NH2CONH4, আর এটাকে বলা হয় অ্যামোনিয়াম কার্বামেট। আর এই অ্যামোনিয়াম কার্বামেট কি হয়ে যায়, বিয়োজিত হয়ে গিয়ে ইউরিয়াতে পরিণত করে। ঠিক আছে, কি হয়, বিয়োজিত হয়ে কি হয়ে যায়, এই পাশের থেকে দেখ 2খানা হাইড্রোজেন, এখানটাতে তো 4খানা হাইড্রোজেন রয়েছে, দেখ আমি 4খানা হাইড্রোজেনকে মুছে এইভাবে লিখতে পারি, NH2 আর H2। এই H2 কি করে, এইখানকার একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, তারপরে যুক্ত হয়ে জল বাইরে বেরিয়ে যায় এবং এখানটাতে ইউরিয়া তৈরি করে, যেটাকে কি বলা হয়, ইউরিয়া বলা হয়। ইউরিয়া সংকেত কি, NH2CONH
NH2, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে এরপরে কি রয়েছে, এরপরে কি আছে, এরপরে দেখ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে, অ্যালুমিনিয়াম কোথায় গেল, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে। তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে তড়িৎ বিশ্লেষণের সময়, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে। এটা কিন্তু এর আগের টেস্ট পেপারেও আমরা পেয়েছি, তার মানে কি এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখ আমরা কি জানি, আমরা জানি তড়িৎ বিশ্লেষণের সময় কি করতে হবে, অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণের সময় দুখানা তড়িৎদ্বার নিতে হবে, দুখানা তড়িৎদ্বারের একটা ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত হবে, একটা ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত হবে। ধনাত্মক প্রান্তের সঙ্গে যেটা যুক্ত হবে সেটাকে অ্যানোড এবং ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত হবে সেটাকে ক্যাথোড বলবো, ক্যাথোড বলবো। আচ্ছা বলেছে যে এই ক্যাথোডে কি উৎপন্ন হবে, এইখানটাতে যে তড়িৎ বিশ্লেষ্য থাকে সেই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কি থাকে, অ্যালুমিনা থাকে, গলিত অ্যালুমিনা থাকে Al2O3। যখন অ্যালুমিনাকে আমরা গলিত বানিয়ে দিই তখন কি হয়, তখন ওর মধ্যে অ্যালুমিনিয়াম আয়ন আর কি উৎপন্ন হয়, আর অক্সিজেনের আয়ন উৎপন্ন হয়। ঠিক আছে, কি উৎপন্ন হয়, আর অক্সিজেনের আয়ন উৎপন্ন হয়। ঠিক আছে, এইবার ক্যাথোড যেহেতু নেগেটিভ, ক্যাথোড যেহেতু নেগেটিভ তাহলে নেগেটিভকে কে আকর্ষণ করবে, নেগেটিভ কার দ্বারা আকর্ষিত হবে, পজিটিভ দ্বারা অর্থাৎ ক্যাটায়ন দ্বারা। তাহলে এর মধ্যে ক্যাটায়ন কে রয়েছে, অ্যালুমিনিয়ামের আয়ন রয়েছে। তাহলে অ্যালুমিনিয়ামের আয়ন কোথায় গিয়ে যাবে, ক্যাথোডে চলে যাবে। তাহলে ক্যাথোডে কি হবে, ক্যাথোডে গিয়ে অ্যালুমিনিয়াম 3+, দুখানা অ্যালুমিনিয়াম 3+, 3 দুগুণী 6, 6খানা ইলেকট্রন গ্রহণ করবে, 6খানা ইলেকট্রন গ্রহণ করবে করে অ্যালুমিনিয়াম উৎপন্ন করবে, 6খানা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ক্যাথোডে কি উৎপন্ন হবে, অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে। ঠিক আছে, এইবার বলেছে যে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। আচ্ছা তড়িৎ বিশ্লেষণের সময় বলেছে, তড়িৎ বিশ্লেষণের সময় মুক্ত ইলেকট্রনগুলো কি করে, তড়িৎ পরিবহন করে। তাহলে এটা ভুল কথা। আমরা কি জানি তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কি কি উৎপন্ন হয়, তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কি কি উৎপন্ন হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হয়। এবং ক্যাটায়ন এবং অ্যানায়ন অর্থাৎ এই চার্জ বা আধানদ্বয়ী কি করে, আধানদ্বয়ী তড়িৎ পরিবহন করে। এই আধান এর মধ্যে যে, তাহলে এরা মিথ্যে কথা বলেছে। আর পরিবাহীর ক্ষেত্রে, কোনো পরিবাহীর ক্ষেত্রে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে সেই মুক্ত ইলেকট্রনগুলো পরিবাহীর ক্ষেত্রে কি বহন করে, ইলেকট্রন বহন করে। খুব ইম্পর্টেন্ট, পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রনগুলো কি বহন করে, তড়িৎ বহন করে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা এরপরে কি বলেছে, প্রোটিনের মনোমার কি, প্রোটিনের মনোমার হলো অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড দেখ NH2CH, এখানটাতে আর COOH। এটা অ্যাকচুয়ালি তোদের বইয়ে নেই, ঠিক আছে, কিন্তু তাও দিয়ে দিয়েছে। এটা হলো অ্যামাইনো অ্যাসিডের কি সংকেত। এরপরে কি করে এরা, এই অ্যামাইনো অ্যাসিডগুলো এর পর অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। আচ্ছা এরপরে 2.18 দেখ কি বলেছে, 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত লেখো। আচ্ছা ইথেন, ইথ মানে কি, ইথ মানে দুখানা কার্বন থাকবে, আমরা তো এটুকু বলতে পারবো এর থেকে। ইথ মানে কি, দুখানা কার্বন থাকবে। এবার বলেছে 1122 ডাইব্রোমো, তাহলে 1 নম্বরেও দুখানা এবং 2 নম্বরেও দুখানা ব্রোমিন যুক্ত থাকবে।
1 তার জন্য 1122 টেট্রা, 4খানা ব্রোমিন রয়েছে তার জন্য টেট্রা নাম হলো 1122 টেট্রা ব্রোমো কি বলেছে, ইথেন বলেছে। তাহলে দেখ কার্বনের কটা হাত পূর্ণ হয়েছে, 3খানা, এখানটাতে কি হবে, হাইড্রোজেন যুক্ত করে দিতে হবে বাকি হাতে। আর যদি ইথিন বলতো তাহলে এখানটাতে কি হতো, ডাবল বন্ড হতো, কারণ ইথেন বলেছে, এন বলেছে, তাই না, এন থাকলে কি হবে, সবগুলো বন্ড একটাই বন্ড হবে। এইবার একটা বলেছে একটি বায়োফুয়েলের উদাহরণ দাও। বায়ো ইথানল একটা বায়োফুয়েলের উদাহরণ। তারপরে কি বলেছে, সিবিএম এর পূর্ণ রূপটি লেখো। সিবিএম হলো কোল বেড মিথেন। কোল বেড মিথেন সম্পর্কে তোরা সবাই জানিস, কয়লা খনিতে যে মিথেন পাওয়া যায় সেটাকেই বলা হয় কোল বেড মিথেন। আচ্ছা আমি একটুখানি এক্সপ্লেইন করে দিচ্ছি, তোরা যারা জানিস না তারা এখানটাতে বুঝতে পারবি। এখন একটুখানি এক্সপ্লেইন করে দিলে দেখ, কয়লার গায়ের মধ্যে অসংখ্য ছোট ছোট কি থাকে, ছিদ্র থাকে, ঠিক আছে। এই মনে কর আমি একটা কয়লার ব্লক নিলাম, ব্লক নিলাম, ঠিক আছে, এর মধ্যে অসংখ্য এরকমের ছোট ছোট কি থাকে, ছিদ্র থাকে, অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। এবার যেইখানটাতে কয়লা রয়েছে সেই কয়লা তো এরকমের একটাই ব্লক থাকে না খনির মধ্যে, অসংখ্য কয়লার ব্লক এরকমের করে পর করে কি থাকে, সাজানো থাকে, তাই না। আবার সামনের দিকেও আছে, পিছনের দিকেও আছে, অসংখ্য কি রয়েছে, এই কয়লার ব্লক সাজানো রয়েছে। আর কয়লার গায়ের মধ্যে কি থাকে, অসংখ্য ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে। এইবার এইখানটাতে যে গ্যাসটা উৎপন্ন হয়েছিল, জানিস এই কয়লা তারপরে গ্যাস এগুলো কি বহু বছর ধরে যেসব পশু পাখি ছিল এবং যেসব গাছপালা ছিল সেইগুলো আস্তে আস্তে মাটির নিচেই পড়ে এবং মাটির নিচেই পড়ে কিছুটা গ্যাস কয়লাতে পরিণত হয়, তাই তো। তাহলে যখন এইগুলো মাটির নিচে চাপা পড়েছিল তখন কিছু পরিমাণ মিথেন উৎপন্ন হয়েছিল আর কিছু পরিমাণ কি উৎপন্ন হয়েছিল, কয়লা উৎপন্ন হয়েছিল। এবং আমরা জানি কয়লার মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্যে গ্যাসগুলো আটকে গেছিল, এই ছিদ্রের মধ্যে গ্যাস চলে গেছিল, এইখানে একটা ছিদ্রের মধ্যে গ্যাস গিয়ে আটকেছিল, এইখানে একটা ছিদ্রের মধ্যে গ্যাস গিয়ে আটকেছিল, যেটাকেই কি বলা হতো, যেটাকেই কোল বেড মিথেন বলা হয়। কেন কোল বেড মিথেন, কারণ কয়লার খনিতে পাওয়া যাচ্ছে তার জন্য, কোল মানে কয়লা। এরপরে দেখ 3.2 কি বলছে, -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি নির্দিষ্ট গ্যাসের আয়তন 750 সিসি। আচ্ছা 750 সিসি। তাহলে আমরা দেখি কি কি লেখা রয়েছে 3.2 দাগে। দেখ 3.2 দাগে বলছে যে তাপমাত্রা টি সমান কত রয়েছে, -3 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এই টি কি, এটা হলো পরম স্কেলে অর্থাৎ কেলভিন স্কেলে, এটা তো সেলসিয়াসে দেওয়া রয়েছে, তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হলে কি করতে হবে, 273 বিয়োগ 3 দিতে হবে, সমান 270 কেলভিন হয়ে যাবে, 270 কেলভিন। তাহলে টি এর মান পেলাম 270 কেলভিন। এরপরে কি আছে, এটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন মানে কি, V1 কত দেওয়া আছে, 750 সিসি। এবারে বলছে গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত। আচ্ছা তাহলে প্রথমে এর যা চাপ ছিল, চাপ P1 সমান চাপ P2, স্থির চাপ মানে কি, প্রথমে যে চাপটা ছিল পরেও সেই চাপটাই হয়ে গেল। তারপর বলছে যতক্ষণ না পর্যন্ত এর আয়তন 1 লিটার হয়। আয়তনকে কি দিয়ে, নেক্সট যে আয়তন সেটা V2 সমান কত দিল, 1 লিটার। 1 লিটার সমান কত, 1000 সিসি। আচ্ছা এখান থেকে ওরা কি বের করতে বলেছে, নেক্সট টেম্পারেচার কত সেটা বের করতে বলেছে। এইগুলো লেখার পর দেখ আমরা আমাদের মাথার মধ্যে একটা সূত্র চলে এসছে,
কোন সূত্রে চলে এসছে? P1V1 সমান P1V1/T1 সমান P2V2 বাই T2। এই সূত্রে চলে এসছে P1V1/T1 সমান P2V2 বাই T2। এটা এসছে আমাদের মাথার মধ্যে। তাহলে P1 এর মান কত? দেখ, P1 P2 এর মান দুই পাশের থেকে সমান, তাহলে দুই পাশ থেকে তুলে দিলাম। V1 এর মান কত? V1 এর মান 750 ডিগ্রি সেলসিয়াস, 750 সিসি। আর T1 এর মান কত? 270 কেলভিন। এবং V2 এর মান কত? 1000 সিসি। এবং T2 এর মান কত? T2 এর মান আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে 0 0 উঠে গেল। এবারে কি হবে? T2 এই পাশে চলে আসলো। T2 এই পাশে চলে আসলে কি হবে? 1000/75। আর 27 এই পাশে চলে গেল 27। এবার দেখ, কাটাকুটি করলে যেটা হবে সেটাই হবে তোদের উত্তর। ঠিক আছে, তাহলে বাড়িতে চাইলে কাটাকুটি করতে পারিস। দেখ কি হচ্ছে, 5 দিয়ে যদি যাই তাহলে 5 দুগুণী 10, 5 দুগুণী 10 আর 0, তাহলে 200। 5 দিয়ে কাটলে 5 15 75। আর 5 দিয়ে যদি যাই, 5 দিয়ে দিলে 40, 5 দিয়ে দিলে 3, 3 দিয়ে দিলে 3 নং 27, 3 দিয়ে দিলে 3 নং 27, 360 কেলভিন হচ্ছে। 360 কেলভিন তোদের উত্তর হবে। তাহলে 360 কেলভিন টেম্পারেচার দিলে কি হয়ে যাবে? টেম্পারেচার দিলে কোথায় গেল? টেম্পারেচার দিলে এটা 1 লিটারে পরিণত হবে। আচ্ছা, এরপরে একটুখানি মুছে দিই, না মুছলে দেখতে পাবি না, না মুছলে জায়গা নেই পড়ে। ঠিক আছে, মুছে দিই। আচ্ছা, 3.2 দেখ কি বলেছে। অ্যাটমসফিয়ার চাপে ও 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? তাহলে অ্যাটমসফিয়ার চাপের মান কত দেওয়া রয়েছে? অ্যাটমসফিয়ার চাপ সেইখানটাতে 1 atm। অ্যাটমসফিয়ার চাপে কত দাঁড়াবে? 1 atm। তারপরে কি দেওয়া আছে? তারপরে দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, অর্থাৎ টি দেওয়া রয়েছে। টি 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 27 ডিগ্রি সেলসিয়াস মানে এটাকে কেলভিন স্কেলে পরিণত করতে হবে। তাহলে 273 প্লাস 27 সমান 300 কেলভিন। টি এর মান দেওয়া আছে। তারপরে কিসের মান দেওয়া আছে? 8 গ্রাম। তাহলে ওয়েট দেওয়া রয়েছে। ওয়েট কত? 8 গ্রাম। 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? তাহলে ভি এর মান কত আমাদের বের করতে হবে। তাহলে এখানটাতে কিসের মান দেওয়া রয়েছে? পি এর মান দেওয়া রয়েছে, ভি এর মান বের করতে হবে টি এর। তাহলে এখান থেকে আমরা গ্যাসের সমীকরণ পিভি সমান এন আর টি, একমাত্র এই সমীকরণে এন কে ভাঙালে আমরা কি পাবো? এন কে ভাঙালে আমরা ওয়েট পাবো। ঠিক আছে, তখনই আমরা ওয়েটের সঙ্গে সম্পর্ক বের করতে পারবো। কারণ আমরা জানি এন মোল সংখ্যা সমান ডাব্লু ভর বাই এম মোলার ভর, এটা আমরা জানি। আচ্ছা, আর এর মান কত? আর এর মান 0.082। ঠিক আছে, 0.08206 এরকমের কিছু একটা হবে, 0.08206। তাহলে লিটার এটিএম মোল ইনভার্স, মোল এটিএম এমটি হয়ে গেছে, লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা, তাহলে কিসের মান? ভি এর মান বের করতে হবে। ভি সমান কি হবে? এন এর পরিবর্তে ডাব্লু বাই এম আর টি বাই পি। আচ্ছা, ডাব্লু এর মান কত দেওয়া রয়েছে? ডাব্লু এর মান 8। হাইড্রোজেনের মোলার ভর কত হবে? একটা হাইড্রোজেনের ভর 1, দুটো হাইড্রোজেনের ভর কত হবে? 1 গুণ 2 সমান 2 হবে। আর এর মান 0.082 গুণ টি এর মান 300 বাই পি এর মান 1। তাহলে কত হচ্ছে? তাহলে 4, এখানটাতে হচ্ছে 4, এখানটাতে হচ্ছে 4
গুণ 300। আচ্ছা, এইখানটাতে একটা জিনিস, 300কে আমরা কিভাবে লিখতে পারি, 3 গুণ 100 গুণ 0.082, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখ এইখানটাতে কত হয়ে যাচ্ছে, এই 100 আর এটা মিলে গিয়ে 8.2 হয়ে যাচ্ছে। তাহলে 3 4 12 আর এখানটাতে 8.2, তাহলে 8.2 ইন্টু 12, 24 4 হাতে আমার 2, 4 8 12 96, 8 12 96, 24 96 আর 2 98.4, অ্যাপ্রক্সিমেটলি 98.4। আচ্ছা, এখানে অ্যাপ্রক্সিমেটলি কেন ধরলাম, কারণ এইখানটাতে আমরা এই আর এর মান, এটাকে আমি অ্যাপ্রক্সিমেশন করে লিখেছি, যার কারণে অ্যাপ্রক্সিমেটলি 98.4 কি হবে, লিটার হবে, 98.4 লিটার হবে উত্তর। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছি সেইখানটাতে। এরপরে দেখ, অবতল দর্পণ দ্বারা একটি বিস্তৃত বস্তুর বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব চিত্রসহ ব্যাখ্যা করো। অবতল দর্পণ, অবতল দর্পণ আমরা কি জানি, অবতল দর্পণ মানে সেই দর্পণ যার উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো। উত্তল পৃষ্ঠ কোনটা, যেটা উঁচু পৃষ্ঠ, উঁচু হয়ে আছে। তাহলে উঁচু হয়ে আছে এই গোলকের উঁচু পৃষ্ঠ কোনটা, এই বাইরের পৃষ্ঠ। আর অবতল পৃষ্ঠ কোনটা, অবতল পৃষ্ঠ হলো মানে কি অবনমন, যেটা নিচু হয়ে আছে। তাহলে এই পাড়া লাগানোর উল্টো পাশে কি আছে, এইখানটাতে নিচু হয়ে আছে। তাহলে এটা কি, এটা এই পাশের পাশটা হলো নিচু পৃষ্ঠ, অর্থাৎ এটা হলো অবতল পৃষ্ঠ। এই পৃষ্ঠে আলো কি হবে, প্রতিফলিত হবে, যেহেতু এই পাশে পাড়া লাগিয়ে দিয়েছে, আলো যেতে পারবে না। আচ্ছা, এটুকু সবার ক্লিয়ার। এটাকে মনে কর নাম দিলাম M1 M2। এইবার এই দর্পণ বরাবর একটা রেখা টেনে দিলাম, যেই রেখার নাম দিলাম প্রধান রেখা, আর প্রধান রেখা মাঝ বরাবর দিয়ে গেল, যেটার নাম দিলাম ও। এইগুলো লিখতে হবে কিন্তু, এবং তোদের কম্পাস দিয়ে আঁকতে হবে, আমি তো জাস্ট হাত দিয়ে আঁকাচ্ছি। আচ্ছা, এই দর্পণটা যেই গোলকের অংশ, সেটাকে বক্রতার কেন্দ্র সি দিয়ে প্রকাশ করলাম, এবং সি আর মেরুবিন্দুর মাঝে, একদম মাঝে যে জিনিসটা থাকবে সেটাকে বলবো ফোকাস, যাকে এফ দিয়ে প্রকাশ করলাম। এবার অবতল দর্পণের ক্ষেত্রে আমরা তখনই বিবর্ধিত চিত্র পাবো যখন ফোকাস এবং মেরুর মাঝে একটা বস্তু রাখবো, সেই বস্তুর থেকে একগুচ্ছ একটা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গিয়ে দর্পণের উপর পড়বে, এবং সেটা কার মধ্যে দিয়ে চলে যাবে, সেটা ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে। কারণ প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি গেলে সেটা ফোকাস দিয়ে চলে যায়, আমরা জানি। এবার আরেকটা আলোক রশ্মি, মনে কর দর্পণের বক্রতার কেন্দ্র দিয়ে গেল, বক্রতার কেন্দ্র দিয়ে কোনো আলোক রশ্মি যদি যায়, তাহলে আরেকটা আলোক রশ্মি কোথায় গিয়ে পড়লো, আরেকটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যদি যায়, তাহলে সেটা বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে যায়, তাই তো। তাহলে দেখ, এরা এই বাইরের দিকে কোথাও গিয়ে মিলে যাচ্ছে না। এই দুটো রশ্মিকে আমি যতই এই দিকে বর্ধিত করে দিই, এরা জীবনেও মিলবে না। তুই যতই টেনে দিস না কেন, এরা আস্তে আস্তে করে পরস্পরের থেকে দূরে সরে যাবে, এক্সপ্যান্ড করবে। কিন্তু আমি যদি এদেরকে পিছনের দিকে একটুখানি বাড়িয়ে দিই, তাহলে দেখতে পাবো এরা কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে মিলে যাবে, কিছুটা দূর যাওয়ার পরে এক জায়গায় মিলে যাবে, এবং সেইখানটাতে একটা প্রতিবিম্ব উৎপন্ন করবে, তাই তো। তাহলে এইখানটাতে দেখতে পাচ্ছিস, এই যে প্রতিবিম্ব, এই যে বস্তু, এই বস্তুর নাম যদি MN দিয়ে দিই, তাহলে প্রথমে এই MN বস্তুর এই M বিন্দুর থেকেই আলোক রশ্মি গেছে, N বিন্দুর থেকে আলোক রশ্মি গিয়ে দর্পণের উপর প্রথমে পড়েছে, আমরা সেটাই তো অঙ্কন করেছি। তাহলে এই পাশে যে প্রতিবিম্বটা
অঙ্কিত হবে সেই প্রতিবিম্বের এইখানটাতেও এন বিন্দু হবে, যেহেতু এটা প্রতিবিম্ব তার জন্য এন ড্যাশ। ঠিক একইভাবে এই এম বিন্দুর থেকেও আলোক রশ্মি যাবে, তাহলে এটা যদি এন ড্যাশ হয় তাহলে এটা কি হবে, এম ড্যাশ হবে। তাহলে এম ড্যাশ এন ড্যাশ হবে এম এন বস্তুর প্রতিবিম্ব, এবং এইখানে যে প্রতিবিম্ব গঠিত হয়েছে এটা দেখ তার তুলনায় বড়, অর্থাৎ এটা কি হলো, বিবর্ধিত চিত্র উৎপন্ন হলো। আর কি হলো, আর এটাকে আমরা জোর করে মিলিয়ে দিয়েছি। কি করেছি, জোর করে মিলিয়ে দিয়েছি, যার জন্য এটা অসৎ। যদি এরা একা একাই মিলে যেত নিজেদের সঙ্গে তাহলে এটা সৎ প্রতিবিম্ব হতো। ঠিক আছে, কখন সৎ প্রতিবিম্ব হয়, যখন ওরা কি যায়, একা একাই নিজেদের ইচ্ছায় মিলে যায়, সৎ। আর যদি কি হয়, আমরা কেউ জোর করে মিলিয়ে দিই তাহলে অসৎ। যেরকম কেউ যদি কারোর কাছ থেকে কোনো জিনিস কেড়ে নেয়, জোর করে কেড়ে নেয়, তাহলে সেটা অসৎ উপায় অবলম্বন হলো, তো অসৎ প্রক্রিয়ায় তার কাছ থেকে ছিনিয়ে নিল। আর যদি কেউ ইচ্ছা করে কাউকে কিছু দেয় তখন সেটা কি হয়ে যায়, গিফট হয়ে যায়, তাই না, সেটা সৎ উপায়ে প্রদান বলে, তাই তো। এরপরে দেখ কি বলেছে, যে গামা রশ্মি ও এক্স রশ্মি দুটি পার্থক্য লেখো। আচ্ছা, গামা রশ্মি, এই পাশে গামা রশ্মি দিলাম আর এটা হলো এক্স রশ্মি দিলাম। গামা রশ্মি কোথার থেকে উৎপন্ন হয়, নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, কোথার থেকে, নিউক্লিয়াস। কিসের নিউক্লিয়াস এলিমেন্টের, মৌল সমূহের, তেজস্ক্রিয় মৌল, নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয়। রশ্মি ইলেকট্রনের কক্ষপথ থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, ইলেকট্রনের কক্ষপথ থেকে উৎপন্ন হয়, এর কক্ষপথ। গামা রশ্মি তুলনামূলক বেশি শক্তিশালী এক্স রশ্মির তুলনায়, আর এক্স রশ্মি গামা রশ্মির থেকে কম শক্তিশালী। এই দুটো পার্থক্য লিখবি। এবার বলেছে 440 ওহম রোধের বাতিকে 220 মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো, অর্থাৎ কিলোওয়াট আওয়ারে বের করতে হবে। ব্যয়িত তড়িৎ শক্তি কি, পি। ব্যয়িত ক্ষমতা সমান পি সমান ভি স্কোয়ার বাই আর। কেন ভি স্কোয়ার বাই আর, আমরা জানি এইখানটাতে কিসের মান দেওয়া রয়েছে, ভি। এখানটাতে ভি এর মান দেওয়া আছে, ভি সমান 220 ভোল্ট। আর কিসের মান দেওয়া আছে, রোধ, আর এর মান দেওয়া আছে 440 ওহম। তাহলে পি এর মান আমরা কি করে পাবো, পি এর মান আমরা জানি ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার মানে 220 গুণ 220 বাই আর এর মান 440। 0 0 কেটে গেল, 22 দিয়ে কাটলে 22 দুগুণে 44, 2 দিয়ে কাটলে 110। তাহলে পি এর মান কত হলো, 110 ওয়াট। কত হলো, 110 ওয়াট। এইবার এই যে সংস্থা, এরা কি বলেছে, এই যে সংস্থা হচ্ছে এই যে বাতি, এই বাতি 10 ঘন্টা চলছে, অর্থাৎ 1 ঘন্টা চালালে এটা 110 ওয়াট শক্তি ব্যয় করবে। তাহলে 10 ঘন্টা চালালে কি হবে, 110, তাহলে 1 ওয়াট, তাহলে এটা কি হবে, 110 ওয়াট মানে 1 ঘন্টা চালালে 110 ওয়াট শক্তি ব্যয় করবে। আর 10 ঘন্টা চালালে কি হবে, তাহলে 10 ঘন্টা বাতিটি চললে কত হবে, 110 গুণ 10 সমান 1110 ওয়াট আওয়ার শক্তি ব্যয়িত হবে। এইবার একে যদি আমি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলেই এটা কি হয়ে যাবে, বিওটি ইউনিটে পরিণত হয়ে যাবে। তাহলে 1.1 কিলোওয়াট, 1.1 কিলোওয়াট আওয়ার হবে কি, এই বাতি দ্বারা ব্যয়িত শক্তির বিওটি ইউনিট। আশা করি সবাই এটা বুঝতে পেরেছিস। বোর্ডে আর জায়গা নেই, আমার মুছতে হবে, আমি মুছে দিচ্ছি।
আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখ, পরের প্রশ্ন তোরা আমার করার আগে নিজে করার চেষ্টা কর, দেখ কি বলছে পরের প্রশ্নে। বলছে যে CH4 এর লুইস ডট ডায়াগ্রাম এঁকে দেখাও যে CH4 অর্থাৎ মিথেন সমযোজী বন্ধন দ্বারা গঠিত। তাহলে সমযোজী বন্ধনে আমরা কি জানি? সমযোজী বন্ধন যখন দুটো অধাতুর মধ্যে গঠিত হয় এবং সেই দুটো অধাতু পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার করে নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করে, যেটাকে সমযোজী বন্ধন বলে। আর আয়নীয় বন্ধনে কি হয়? অধাতু এবং ধাতুর মধ্যে ইলেকট্রন বিনিময়ের মাধ্যমে একজন ইলেকট্রন ত্যাগ করে আর একজন ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এরা বলেছে যে CH4 বা মিথেনের লুইস ডট দেখাতে। আমরা কি জানি? মিথেন কি নিয়ে গঠিত? কার্বন নিয়ে গঠিত। কার্বনের কত? 6, পারমাণবিক ক্রমাঙ্ক কত? 6। তাহলে কত হবে? 2r4 হবে কার্বনের, 2r4 হবে কার্বনের কি? 2r4 হবে কার্বনের ইলেকট্রন বিন্যাস। হাইড্রোজেন আছে কটা? হাইড্রোজেন আছে একটা, সরি 4টে, একটা দুটো তিনটে, এই হলো এই পিছনে রয়েছে, এখানটাতে একটা রয়েছে, 4টে। এনে কার্বনের মনে কর 2r4, এখানটাতে ইলেকট্রন বিন্যাস দেখালাম। অর্থাৎ কার্বনের লাস্ট কক্ষপথে 4খানা ইলেকট্রন রয়েছে, একটা দুটো তিনটে চারটে। আর হাইড্রোজেনের আমরা ইলেকট্রন বিন্যাস কি জানি? হাইড্রোজেন হলো 1, তাহলে লাস্ট কক্ষপথে কি হবে? একটাই ইলেকট্রন থাকবে। তাহলে প্রত্যেকটার একটা করে ইলেকট্রন আমি এঁকে দিলাম লাস্ট কক্ষপথের ইলেকট্রন। এইবার এই কার্বনের নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করতে হলে লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন লাগবে। 8খানা ইলেকট্রনও কি করে পাবে? এ তো সারতে পারবে না। কার্বন কি সারতে পারবে? কার্বন সারতে পারবে না। তাহলে কি করবে? কার্বন ইলেকট্রন শেয়ার করবে। 4খানা হাইড্রোজেনের সঙ্গে ইলেকট্রন কি করবে? শেয়ার করবে। কি করে শেয়ার করবে? ও লাস্ট কক্ষপথের একটা ইলেকট্রনের সঙ্গে একটা হাইড্রোজেনের ইলেকট্রনের সঙ্গে শেয়ার করলো, শেয়ার করে এখানে একটা বন্ধন করবে, আরেকটার সঙ্গেও সেম ভাবে শেয়ার করে আরেকটা বন্ধন গঠন করবে, আরেকটার সঙ্গেও সেম ভাবে শেয়ার করে আরেকটা বন্ধন গঠন করবে, আরেকটার সঙ্গেও সেম ভাবে কি করবে? শেয়ার করে আরেকটা বন্ধন গঠন করবে। তবেই কি হবে? ওর মধ্যে ওর লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন আসবে এবং ও কি গঠন কাঠামো অর্জন করবে? এরকমের বন্ধন গঠিত হবে। তবেই ও কার্বন নিষ্ক্রিয় গ্যাস কাঠামো হবে। এবং হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে তখন কটা ইলেকট্রন বর্তমান হবে? হাইড্রোজেন ওর নিজের একটা ইলেকট্রন তো রয়েছে, আর একটা শেয়ার করেছে কার সঙ্গে? কার্বনের সঙ্গে। তাহলে হাইড্রোজেনের কটা হয়ে যাবে লাস্ট কক্ষপথে? দুটো হয়ে যাবে। যাই হোক, আমি এইখানটাতে ডিটেলসে আলোচনা করছি না। তোদের সমযোজী বন্ধনের উপরে একটা লেকচার আমি দিয়ে দিয়েছি, সেটা অনেক পুরনো লেকচার, 2 মাস আগে দিয়েছিলাম। তোরা চাইলে সেই ভিডিওটা পুরোপুরি দেখে আসতে পারিস। এখানে জাস্ট আমি ওভারভিউ দিচ্ছি, অত ডিটেলসে বলছি না, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটার উত্তর দিবি কি করে? এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে তোর প্রথমে লিখতে হবে সমযোজী বন্ধন সবসময় অধাতু আর অধাতুর মধ্যে হয় এবং অধাতুরা তার কাছাকাছি অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করার জন্যে ইলেকট্রন পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার করে। এইখানটা তো আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন তার লাস্ট কক্ষপথের অষ্টক পূরণ করার জন্য 4খানা ইলেকট্রন দরকার। তার সেই 4খানা ইলেকট্রন ওর আশেপাশে অবস্থিত 4খানা হাইড্রোজেনের সঙ্গে কি করেছে? শেয়ার করেছে। শেয়ার করার মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয়েছে ওদের মাঝে, এই যে বন্ধন, এই বন্ধনগুলো আসলে কি বন্ধন? সমযোজী বন্ধন। এই কথাটাই লিখতে হবে। আচ্ছা, এরপরে কি আছে? সোডিয়াম ক্লোরাইডের একটি ধর্মের সাহায্যে দেখাও সোডিয়াম ক্লোরাইড আয়ন দিয়ে গঠিত হয়। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড হলো NaCl। এটা জলীয় দ্রবণে আমরা যখন
জলীয় দ্রবণ নিই সোডিয়াম ক্লোরাইডের, তখন কি হয়ে যায়, এটা ভেঙে যায়, Na প্লাস প্লাস Cl মাইনাস আয়ন রূপে, তাই তো। এবার আমরা যদি এর তড়িৎ বিশ্লেষণ করি, কি করি, তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে তড়িৎ বিশ্লেষণের জন্য দুটো তড়িৎদ্বার লাগবে, একটা হলো ক্যাথোড, এটা হলো ঋণাত্মক, একটা হলো অ্যানোড, যেটা হলো ধনাত্মক। আর যেহেতু সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব, তার জন্য কি নেব, তার জন্যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নেব। আচ্ছা, জলীয় দ্রবণের মধ্যে কি থাকবে, Na প্লাস আর Cl মাইনাস থাকবে। এটা হলো অ্যানোড, অ্যানোড হলো পজিটিভ, এটা হলো ক্যাথোড, ক্যাথোড হলো নেগেটিভ। এইবার এই সোডিয়াম ক্লোরাইড কার দ্বারা আকর্ষিত হবে, সোডিয়াম ক্লোরাইড ক্যাথোড দ্বারা আকর্ষিত হবে, আর ক্লোরিন কার দ্বারা আকর্ষিত হবে, অ্যানোড দ্বারা আকর্ষিত হবে, কারণ ক্লোরিন নিজে নেগেটিভ, নেগেটিভ পজিটিভ দ্বারা আকর্ষিত হবে, পজিটিভ নেগেটিভ দ্বারা আকর্ষিত হবে। এবং ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে, Na প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কিসে পরিণত হবে, সোডিয়ামে পরিণত হবে, এটা হলো ক্যাথোড বিক্রিয়া। তারপরে কি করবে, ক্লোরিন কি করবে, ক্লোরিন অ্যানোডে গিয়ে একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কি করবে, ক্লোরিন গ্যাসে পরিণত হবে, দুখানা ক্লোরিন দুটো ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। তাহলে এই ক্যাথোড আর অ্যানোড বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখাতে পারি যে সোডিয়াম ক্লোরাইড কি নিয়ে গঠিত, সোডিয়াম ক্লোরাইড Na প্লাস এবং Cl মাইনাস আয়ন নিয়ে গঠিত। এই কথাটাই তোরা লিখবি। আচ্ছা, এরপরে বলেছে যে কিভাবে সোডিয়াম ক্লোরাইড আয়নীয় বন্ধন দ্বারা গঠিত হয় দেখাও। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড কি করে আয়নীয় বন্ধন দ্বারা গঠিত হবে, সোডিয়ামের কত, সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হলো 11। আচ্ছা, 11 ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, 2 8 আর 1 হবে। আর ক্লোরিনের কত, ক্লোরিন হলো 17, তাহলে 2 8 8 আর 2 10 আর 7। তাহলে ক্লোরিন কি করবে, সোডিয়াম কি করবে, সোডিয়াম চাইবে ওর কাছাকাছি অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করতে। সেটা করতে হলে ওর লাস্ট কক্ষপথে 8খানা ইলেকট্রন লাগবে, কিন্তু ওর লাস্ট কক্ষপথে এখন কটা ইলেকট্রন রয়েছে, একটা ইলেকট্রন রয়েছে। এই একটা ইলেকট্রন যদি কোনোভাবে সরিয়ে দিতে পারে, তাহলে কি হবে, ওর লাস্ট কক্ষপথে 8টা চলে আসবে। তাহলে ও সেই কাজটাই করবে, ওর লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, এই একটা ইলেকট্রনকে ক্লোরিনকে দিয়ে দেবে। এইবার কথা হচ্ছে যে সোডিয়াম ওর ইলেকট্রনকে দিয়েছে বলেই যে ক্লোরিন একসেপ্ট করবে তার তো কোনো মানে নেই। মনে কর তোর ক্রাশকে গিয়ে তুই যদি প্রপোজ করে দিস, সঙ্গে সঙ্গেই যে ও তোর ক্রাশ তোকে একসেপ্ট করবে তার কি কোনো মানে আছে, কোনোই মানে নেই। সে তোকে রিজেক্টও করে দিতে পারে, ক্লোরিন চাইলে রিজেক্ট করে দিতে পারতো, কিন্তু ক্লোরিনের আবার নিজের কিসের দরকার, ক্লোরিনের ইলেকট্রনের দরকার। তাহলে ক্লোরিন যেহেতু ইলেকট্রন পাচ্ছে, তাহলে ও কেন ছাড়বে, কেন ইলেকট্রনের দরকার, দেখ ক্লোরিনের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন লাগবে, 8টা ইলেকট্রন লাগবে, কিসের জন্য, নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করতে। নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করতে লাস্ট কক্ষপথে আছে 7খানা, আর একটা ইলেকট্রন থাকলেই ও কি করতে পারতো, ওর লাস্ট কক্ষপথে 8টা হয়ে যেত। তাহলে ওই ক্লোরিন কি করবে, এই লাস্ট কক্ষপথে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আর এই একটা জুড়ে লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে গেল ক্লোরিনের, বুঝতে পারলি। আচ্ছা, এইবার কি ঘটনা ঘটবে, যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, একটা ইলেকট্রন কি করেছে, ছেড়ে দিয়েছে, তার জন্যে সোডিয়াম Na পজিটিভে পরিণত হবে। ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তার জন্য Cl মাইনাসে পরিণত হবে, Cl মাইনাসে পরিণত হবে, বুঝতে পারলি। এইবার এরা দুইজন Na প্লাস আর Cl মাইনাস যেহেতু দুটো আলাদা আলাদা আয়ন দ্বারা গঠিত, এদের মধ্যে কি হবে, একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল বিদ্যমান হবে, তাই তো। যেমন আমরা জানি দুটো আলাদা প্রকৃতির আধানের মধ্যে স্থির কুলম্বীয় আকর্ষণ বল কাজ করে।
তাহলে এটা প্লাস আর এই মাইনাস পরস্পরের সঙ্গে স্থিরতারিতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে গিয়ে কিসে পরিণত হবে, Na+Cl রূপে অবস্থান করবে। যদিও এই ব্যাপারটা এতটাও ইজি না। এই সোডিয়াম আয়ন কি করে, সোডিয়াম আয়ন ওর চারপাশে অবস্থিত ক্লোরিনকে, যতগুলো ক্লোরিনকে আকর্ষণ করে, আর ক্লোরিন কি করে, ওর চারপাশে অবস্থিত সোডিয়ামগুলোরে আকর্ষণ করে রাখে। ঠিক আছে, আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছিস। এবার বলেছে সোডিয়াম ক্লোরাইড আয়নীয় বন্ধন, কিভাবে সোডিয়াম ক্লোরাইডের আয়নীয় বন্ধন দেখাও। তাহলে এইভাবেই গঠিত হয়। এবারে বলেছে জলীয় দ্রবণে, এবারে আচ্ছা এরপরে বলেছে যে জলীয় দ্রবণে, আচ্ছা এরপরে বলেছে যে PbNO3 এর জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি ঘটে তা সমিত সমীকরণ সহ লেখো। তাহলে PbNO3 এরপরে বলেছে PbNO3 এর জলীয় দ্রবণে PbNO3 এর জলীয় দ্রবণে কি চালনা করতে হবে, H2S গ্যাস চালনা করতে হবে। হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি ঘটনা ঘটে সমিত সমীকরণ সহ লেখো। তাহলে PbR S এর সঙ্গে যুক্ত হয়ে কি করবে, একটা কালো দ্রবণ উৎপন্ন করবে। ঠিক আছে, PbS এর কালো দ্রবণ কালো একটা বর্ণকে অধক্ষিপ্ত করবে, PbS এর কালো বর্ণকে অধক্ষিপ্ত করবে। আর বাকি থাকছে কি NO3 আর H, এইখানটাতে H2 বাকি থাকছে আর এইখানটাতে NO3 বাকি থাকছে। এরা দুইজন যুক্ত হবে, যুক্ত হয়ে গিয়ে HNO3 উৎপন্ন হবে। তাহলে এইখানটাতে হাইড্রোজেন দুটো ছিল, তার জন্য 2 দিয়ে দিলাম, আর NO3 দুটো ছিল, এই 2 দেওয়ার কারণে এটাও দুটো হয়ে গেল। এটা হলো সমিত সমীকরণের আকার। এটাও সোজা ছিল। তারপরে কি আছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নিচের বিক্রিয়াটি কোন তড়িৎ দ্বারে ঘটে। তাহলে দেখ নিচের বিক্রিয়াটিতে কি আছে, N+, তোদের এইখানটাতে N+ হবে বইয়ে, কিন্তু প্লাস দেওয়া নেই। তারপরে কি আছে প্লাস, N খানা ইলেকট্রন কি করে দিচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। এর সঙ্গে কি আছে, N খানা ইলেকট্রন যুক্ত হয়ে যাচ্ছে। যুক্ত হয়ে যাওয়ার পরে এটা কিসে পরিণত হচ্ছে, এটা M এ পরিণত হয়ে যাচ্ছে। M একটা কি ধাতু, M ধাতুতে পরিণত হচ্ছে। তাহলে দেখ প্রথমে এইখানটাতে কি ঘটনা ঘটেছিল, এইখানটাতে যে ধাতুটা ছিল সেই ধাতুটা আয়নে পরিণত অবস্থায়, অর্থাৎ ক্যাটায়নে ছিল। ক্যাটায়ন মানে কি, এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি ছিল, ও এই N খানা ইলেকট্রনের ঘাটতি থাকায় এই N খানা ইলেকট্রন কি করেছে, গ্রহণ করেছে। N খানা ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে ও কিসে পরিণত হয়ে গেছে, ও ধাতুতে পরিণত হয়ে গেছে। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করলে কি ঘটনা ঘটে, বিজারণ ঘটনা ঘটে। কি ঘটে, বিজারণ ঘটে। তাহলে এইখানটাতে কি ঘটেছে, বিজারণ ঘটেছে। তাহলে আমরা কি জানি বিজারণ কোথায় ঘটে তড়িৎদ্বারের, আমরা জানি অ্যানক্স
রেড ক্যাট, তাই তো, এটা বলেছিলাম। রেড রেড মানে রিডাকশন, রিডাকশন মানে কি বিজারণ, বিজারণ কোথায় ঘটে, ক্যাথোডে ঘটে, বিজারণ কোথায় ঘটে, ক্যাথোডে ঘটে। ঠিক আছে, এইভাবে সহজ পদ্ধতিতে মনে রাখতে পারিস। আচ্ছা, তারপরে কি বলেছে, বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া, বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া যুক্তি সহ লেখো। তা তো বলেই দিলাম, এটা হলো বিজারণ বিক্রিয়া। তারপরে কেন বিজারণ বিক্রিয়া, কারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গৃহীত হয়, এখানে ইলেকট্রন গৃহীত হচ্ছে। তারপর বলছে অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার লেখো। অ্যালুমিনিয়ামের ব্যবহার, অ্যালুমিনিয়াম ডুরালুমিন প্রস্তুতিতে ব্যবহৃত হয় এবং ডুরালুমিন উড়োজাহাজে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে কি আছে, আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন। আম্লিক খাদ্যে কি থাকে, আম্লিক যেসব খাদ্য, সেই সব খাদ্যের মধ্যে যেসব জৈব অ্যাসিড রয়েছে, সেই জৈব অ্যাসিড অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে জৈব লবণ উৎপন্ন করে। সেই লবণগুলো কি হয়, খাবারে দ্রবীভূত হয়ে আমাদের শরীরের মধ্যে চলে যেতে পারে, পেটের মধ্যে চলে যেতে পারে এবং বিষক্রিয়া ঘটাতে পারে, যার কারণে আমাদের খাবারকে, আম্লিক খাদ্যকে অ্যালুমিনিয়াম পাত্রে রাখা উচিত নয়। এরপরে বলেছে যে পরিবর্তন করো, ইথিলিন থেকে অ্যাসিটিলিন পরিণত করো। আচ্ছা, ইথিলিন কি, ইথিলিন হলো ইথ, তাহলে কি হবে, কার্বন কার্বন দুখানা কার্বন হবে, ইথ হলো দুখানা কার্বন। এবার ইথিলিনের কি হবে, নিজেদের মাঝে, ইথিলিন অ্যাকচুয়ালি ইথিনের নাম, ঠিক আছে, ইথিলিন অ্যাকচুয়ালি ইথিনের নাম, যার দুখানা, ইথিনে কি থাকে, দুখানা বন্ধন থাকে, আর হাইড্রোজেন থাকবে কটা, তাহলে বাকি দুখানা হাত রয়েছে, সেই হাত দুটোতে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দেব। এরপরে কি হবে, এরপরে এই ইথিলিন থেকে ইথিলিন থেকে অ্যাসিটিলিনে প্রস্তুত করতে হলে তোরা জানিস, ইথিলিনকে যদি আমরা, ইথিলিনের মধ্যে যদি আমরা ব্রোমিন জলের মধ্যে দিয়ে যদি আমরা ইথিলিন চালনা করি, তাহলে কি হয়, এই ব্রোমিন ইথিলিনের একটা বন্ধনকে ভেঙে দিয়ে ব্রোমিন কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়, কার সঙ্গে যুক্ত হয়ে যায়, এই ইথিলিনের সঙ্গে যুক্ত হয়, এইভাবে করে যুক্ত হবে, তাই তো, CH একটা বন্ধন ভেঙে দিয়ে Br হবে, একটা বন্ধন ভেঙে দিয়ে Br যুক্ত হয়ে যাবে H। ঠিক আছে, তাহলে কি আছে, 1,2 ডাইব্রোমো কি উৎপন্ন হয়েছে, 1,2 ডাইব্রোমো ইথেন, 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়েছে, তাই তো। তাহলে প্রথমে এইখানটাতে যেতে হবে, এবং ইথেনকে যদি আমরা অ্যালকোহলীয় KOH সহযোগে যুক্ত করি, কি করি, অ্যালকোহলীয় KOH সহযোগে যুক্ত, অ্যালকোহলীয় KOH সহযোগে যদি তাপ প্রয়োগ করি, তাহলে এই পটাশিয়াম কি করবে, এই Br এর সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে, দুখানা KOH, দুখানা KOH এর থেকে দুটো, একটা পটাশিয়াম একটাকে Br এর সঙ্গে যুক্ত হবে, আর কি রূপে বেরিয়ে যাবে, KBr রূপে বেরিয়ে যাবে, আর আরেকটা পটাশিয়াম কি করবে, আরেকটা ব্রোমিনের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে আরেকটা KBr রূপে বেরিয়ে যাবে। আর এইখানটাতে দেখ আরও একটা OH বাকি থেকে গেল, এই OHটা কি করবে, এই OHটা একটা এই ইথেনের একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে, আর যেহেতু আমরা দুখানা KOH নিয়ে কাজ করছি, তাহলে আরেকটাও KOH এর OH থাকবে, এই OHটা আরেকটা কার্বনে আরেকটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে বাইরে জল রূপে বেরিয়ে যাবে, ঠিক আছে, বাইরে জল রূপে, তাহলে কত অণু জল বেরোবে, 2 অণু জল রূপে বেরিয়ে যাবে। তাহলে থাকছে কে, এই Br আর এই Br কে এর সঙ্গে যুক্ত হয়ে তো বাইরে বেরিয়ে গেল, তাহলে থাকছে কে, C থাকছে দুখানা, আর কি থাকছে, দুটো হাইড্রোজেন থাকছে, আর আমরা জানি কার্বনের হাত কটা, কারণ হাত 4টে, এইখানটাতে কটা হাত পূর্ণ হয়েছে, একটা দুটো হাত,
তাহলে আরও দুটো হাত এই দুটো কার্বনের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে এটাই কি হয়ে গেলো, অ্যাসিটিলিনে পরিণত হয়ে গেল। যাই হোক, এই বিক্রিয়াটা তোদের বইয়ে নেই, তাও যে কেন দিয়েছে আমি জানি না। তারপরে কি আছে, ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়ায় কিভাবে পলিথিন উৎপাদন করা হয়। তাহলে ইথিলিনের সংকেত কি, ইথ হলে দুখানা কার্বন, তাহলে ইথিলিন কি আমরা ইথিন জানি, C2H4 হলো ইথিলিনের সংকেত। এইবার ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া, যদি আমরা কি করি, আমরা যদি ইথিলিনকে অক্সিজেন সহযোগে, অক্সিজেন এবং হাইড্রোজেন পার অক্সাইড H2O2 সহযোগে, আমরা যদি H2O2 সহযোগে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 150 ATM চাপ দিই এদেরকে, তাহলে কি হয়, তাহলে এই ইথিলিন, মনে কর এখানটাতে n সংখ্যক ইথিলিন রয়েছে, তাহলে এই n সংখ্যক ইথিলিন ওদের কি করে, ওদের এই কার্বনের মাঝে যে বন্ধনটা রয়েছে, যে দ্বিবন্ধনের একটা বন্ধনকে ভেঙে দেয়, আর ভেঙে দিলে ওদের একটা হাত মুক্ত হয়ে যায়, সেই হাত দিয়ে বাকি ইথিলিনগুলোর সঙ্গে পরপর করে শৃঙ্খলাকারে যুক্ত হতে থাকে। দেখ এইখানটাতে কি ছিল, ডাবল বন্ড ছিল, দেখ কি ঘটনা হয়, আমি এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, কি ঘটনা হয় দেখ সুন্দরভাবে। তাহলে কি কি অনুঘটক দিতে হবে, হাইড্রোজেন পার অক্সাইড আর অক্সিজেন সহযোগে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে আর 150 ATM চাপ দিতে হবে। তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে এদের এই টেম্পারেচারের ফলে এদের বন্ধন ভেঙে যাবে, ঠিক আছে, এদের মাঝে দুখানা বন্ধন ভেঙে গিয়ে এক বন্ধন হয়ে যাবে। আর এইখানটাতে কি ছিল, হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেন দুখানা দিয়েই দিলাম, বুঝলি। আচ্ছা, তাহলে এই কার্বনের একটা হাত বেরোবে আর এই কার্বনের আরেকটা হাত বেরোবে। এইবার এইখানটাতে ইথিলিন আছে কত, n সংখ্যক ইথিলিন, তাহলে এরকমের আরো অসংখ্য ইথিলিন রয়েছে, আরো অসংখ্য ইথিলিনের মনোমার রয়েছে। তো এইখানটাতে n সংখ্যক মানে কি, অনেকগুলো রয়েছে, মনে কর 1000 খানা ইথিলিনের মনোমার রয়েছে, ঠিক আছে। তাহলে এরও তো যখন এই অনুঘটকটা দেবো তখন এরও তো এরকমের করে একটা বন্ধন ভেঙে যাবে, একটা বন্ধন, দ্বিবন্ধনের একটা বন্ধন ভেঙে যাবে এবং দুই পাশের থেকে দুটো হাত বেরিয়ে যাবে। তখন কি করবে, এর এই হাত দিয়ে, এর যে হাত ছিল সেই হাতের সঙ্গে দুই হাত মিলে চেনের মতো যুক্ত হয়ে যাবে। যখন দুই হাত মিলে ওরা কি হয়ে যাবে, এক হাতে পূর্ণ হবে, ঠিক আছে। তাহলে দেখ এর এই টোটালটা, এর এই যে খালি হাতটা, এই খালি হাতের সঙ্গে এই খালি হাত যুক্ত হয়ে গিয়ে এক হাতে পূর্ণ হয়ে গেলে তখন কি হবে, তখন এই টোটাল জিনিসটা এইখানটাতে যুক্ত হবে। তাহলে CH, তারপরে কি হবে CH, এইখানটাতে আবার হাত খালি হবে। তাহলে এই যে আরেকটা হাত খালি হলো, এইখানটাতে আরেকটা ইথিলিনের অণু এসে বসবে, এইখানটাতে আরেকটা ইথিলিনের অণু এসে বসবে এবং এরকমের করে প্রায় n সংখ্যক ইথিলিনের অণু বসতে পারবে। তখন যেই যৌগটা উৎপন্ন হবে তখন সেটাকে কি বলা হয়, পলিথিন বলা হয়। যেহেতু কি হয়, যেহেতু ইথিলিন, অসংখ্য ইথিলিন পরপর করে শৃঙ্খলাকারে যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন করছে, যার জন্য সেটাকে পলিথিন বলছে, পলিইথিন। পলি মানে অনেক, আর অনেকগুলো ইথিলিন কি করেছে, পরপর করে শৃঙ্খলাকারে যুক্ত হয়েছে, যার জন্য এটা হলো পলিথিন। তাহলে পলিথিনের পলিমার কি, ইথিলিন বা ইথিন। ইথিন কি করে, ইথিনের মাঝে দুখানা বন্ধন আছে। ইথিন কি করে, যখন আমরা কি করি ওকে অনুঘটক H2O2 বা হাইড্রোজেন পার অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে এবং অক্সিজেনের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি এবং 150 ATM চাপ দিই, তখন ওদের মাঝের দু বন্ধনের একটা বন্ধন কি হয়ে যায়, ভেঙে যায়। তখন দুখানা কার্বনের বাকি হাতগুলো বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে। যেহেতু এইখানটাতে n সংখ্যক ইথিন অণু ছিল, তাহলে n সংখ্যক ইথিন অণুর প্রত্যেকটারই কার্বনের মাঝে যে হাত থাকে সেই হাত ভেঙে যায় আর সবার একটা করে হাত বাইরে বেরিয়ে যায়। তাহলে
ওদের যে খালি হাত থাকে সেই খালি হাত বাকি আরেকটা ইথিনের যে খালি হাত থাকে সেই খালি হাতের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে কি করে পর করে n সংখ্যক ইথিন অণু যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন করে যাকে বলে পলিইথিন বা পলিথিন। এটাকেই কি বলা হয়? পলিমারাইজেশন বিক্রিয়া। ঠিক আছে, আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছিস। তোদের সবাইকে এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর নেক্সট দিন আমি ঘ বিভাগ করে দেব। ভালো করে পড়ালেখা কর। অল দ্য বেস্ট।